তাহমিনা বেগম ঘুমন্ত সেজানকে তার স্বামীর পাশে শুয়ে দিয়ে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। তুরোর বাবা তখন ল্যাপটপে অফিসের কাজ করছিলেন। তিনি জিজ্ঞেস করলেন, সেজানকে নিয়ে আসলে যে? পরি কোথায়? মেয়েটা একটু ঘুমিয়েছে। সারাদিন অফিস, বাড়ি, আবার সেজানকে সামলানো, সব মিলিয়ে তো কম ঝামেলা যায় মেয়েটার উপর। আজ বন্ধের দিন, একটু ঘুমাচ্ছে। ওহ, সূর্যর সাথে কথা হয়েছিল আর তোমার? না, আজ তো আমাকে আর ফোন দেয়নি। আমি একটা বিষয় নিয়ে ভাবছিলাম। কি বিষয়? সূর্যর আর পরীর বিষয়। বুঝলাম না। না বোঝার কি আছে? পরীকে সূর্যর বউ করে আনতে চাচ্ছিলাম। তোমার কি মাথা ঠিক আছে তাহমিনা? সূর্য বিবাহিত, একটা বাচ্চাও আছে। তীরা না হয় মারা গেছে, কিন্তু সূর্যর বাচ্চা আছে, এটা মানতে হবে তোমাকে। পরী যে সেজানকে নিজের ছেলের মতোই সময় দিচ্ছে, এটাই কি আমাদের ভাগ্য নয়? আমি পরীর কথা ভেবেই বিষয়টা নিয়ে ভেবেছি। তুমি কি জানো পরী কখনো মা হতে পারবে না? কি বলছো এসব? ঠিকই বলছি। যখন আমি শুনেছিলাম কথাটা তখন আমারও খুব খারাপ লেগেছিল। পরে ভেবে দেখলাম আল্লাহ হয়তো পরীকে সেজানের জন্যই পাঠিয়েছে। তুমি কি সব জেনে বলছো? অবশ্যই। পরী নিজের মুখে বলেছে। আমি বুঝতে পারছি না কি বলবো। তোমার বুঝতে হবে না। আমি তুরোর সাথে এই বিষয়টা নিয়ে কথা বলবো। ওদের মধ্যে বন্ধুত্বের সম্পর্কটা খুব ভালো। তাছাড়া পরী সূর্যর সাথে সুখী হবে। সেজানও পরীকে সারা জীবনের জন্য মা হিসেবে পাবে। বাড়িতে মামা মামিরা এসেছে আজ 3 দিন হবে। অনেক বছর পর তারা দেশে ফিরেছে। জয়েদের বাসায় যাবে বলে পরীকেও নিয়ে যাচ্ছে। পরী না করা সত্ত্বেও শুনেনি। পরী বলেছে সে যাবে কিন্তু বাড়িতে ঢুকবে না। মামা তাতেই রাজি হয়। পরী যখন রেডি হচ্ছিল তখন তুর্য রুমে আসে। খাটের উপর বসে বলে, এত সাজুগুজু করছো কেন? পরী হিজাব পরতে পরতে বলে, কই এত সাজুগুজু করছি তো। নতুন জামাকাপড়, হিজাব পরছ। খালার বাসায় যাচ্ছি। তুর্য বসা থেকে উঠে দাঁড়ায়। খালার বাসায় যাচ্ছ মানে? এত কিছুর পরও তুমি ওই বাসায় যাবে? বাড়িতে ঢুকব না। মামাকে বাড়িটা দেখিয়ে দিয়েই চলে আসব। না, তাও তুমি যাবে না। প্রয়োজনে নিশাতকে পাঠাও। নিশাত তো স্কুলে গেছে। জানি না আমি এত কিছু। তুমি যাবে না মানে যাবে না। পরী আর কিছু বলছে না দেখে তুর্য পরীর হাত চেপে ধরে নিজের দিকে ঘুরায়। পরী বলে, কি করছো? কেউ দেখে ফেলবে। দেখলে দেখুক। আমি কি বলেছি তুমি শুনেছ তো? হ্যাঁ শুনেছি। দরজার পাশ থেকে মামা গলা খাকারি দিতেই তুর্য পরীর হাত ছেড়ে দেয়। মামা মিটমিটি হাসতে হাসতে রুমে প্রবেশ করে। তুরোর পিঠে হালকা চাপড় দিয়ে বলে, আমার ভাগ্নির হাত ধরাধরি হচ্ছে নাকি? মামার কথা শুনে তুর্য থতমত খেয়ে যায়। না আসলে। থাক থাক বুঝেছি। সমস্যা নেই তো। আমি কি আগের যুগের মামা নাকি? আমি হচ্ছি ডিজিটাল যুগের মামা। প্রেমে বাধা দেব না। মামার কথা শুনে পরী লজ্জায় লাল হয়ে যাচ্ছে। আর তুর্য হাসছে। মামা বলে, পরী আর জয়ের সম্পর্কের কথা আমি জানতাম। জয়ের বিয়ের ব্যাপারেও পরী আমায় সব বলেছে। বড় আপা বিয়ের দাওয়াত দেওয়া সত্ত্বেও আমি আসিনি। কিন্তু পরে আপার চক্রান্ত যখন জানলাম তখন আর চুপ থাকতে পারিনি।
আপাকে কিছু কথা শোনানোর দরকার, এজন্যই পরীকে নিয়ে যাচ্ছি। চাইলে তুমিও যেতে পারো আমাদের সাথে। শেষের কথাটা মামা চোখ মেরাই বলল। তুর্য হেসে বলল, আমি তো এক পায়ে দাঁড়িয়ে আছি যাওয়ার জন্য। মামা হেসে বলল, ঠিক আছে, তাড়াতাড়ি রেডি হয়ে নাও, তার আগে হাত ধরাধরি বাকি থাকলে শেষ করে নাও। কথাটা বলে হাসতে হাসতে মামা রুম থেকে চলে গেল। পরী তুরোর দিকে তেড়ে গিয়ে কয়েকটা কিলঘুষি দিল তুরোর পিঠে আর বুকে। কপট রেগে বলল, বারবার না করা সত্ত্বেও শুনলে না, এখন মামা কি মনে করল? তুর্য পরীকে সামনে ঘুরিয়ে কাঁধে থুতনি রেখে বলল, ভাবুক যা খুশি, মামা তো বুঝেই গেছে আমাদের মধ্যে ইয়ে আছে। ইয়ে কি? হ্যাঁ, ইয়ে কি? কোনো ইয়ে টিয়ে নাই। যাও, এখনই রুম থেকে বের হও। এভাবে অপমান বের করে দিচ্ছ তাই না? ঠিক আছে, আমারও একদিন সময় আসবে। তাই নাকি? তো কবে আসবে সেই সময় শুনি? বুড়ো হওয়ার পর? আমায় চ্যালেঞ্জ করছো? চ্যালেঞ্জ করার কি হলো? সত্যিই বলেছি, আমি কালই মাকে আমাদের বিয়ের কথা বলবো। তুর্য রেডি হতে চলে গেল। আর পরী হাসছে। পরীর মতো এমন হাজারটা মেয়ে আছে, কিন্তু তুরোর মতো এমন ছেলে সব পরীর জীবনে আসে না। এটা ভেবেই একটা দীর্ঘশ্বাস ছাড়ে পরী। জয়েদের বাড়ি যাওয়ার আগে বিশাল বড় একটা বাজার আছে। এখানে কাঁচা বাজার থেকে শুরু করে মাছ, মাংস, ডিম, শুকনো খাবার সবই পাওয়া যায়। বাজারের মাঝখান দিয়েই বাড়িতে যাওয়ার রাস্তা। রাস্তায় প্রচুর মানুষের ভিড়। এত ভিড় ঢেলে গাড়ি নিয়ে সামনে আগানো মুশকিল। তাই সবাই রিকশা থেকে নেমে ভাড়া মিটিয়ে সামনে এগোয়। সবাইকে পাশ কাটিয়ে কাটিয়ে এগিয়ে যাচ্ছে। পরী বাদে মামা মামি আর তুর্য এগিয়ে গেলেও পরী থেমে যায়। ভিড়ের মাঝেই দেখতে পায় সেই চিরপরিচিত মুখটি। পরী ভিড় ঢেলে সেদিকেই এগিয়ে যায়। একজন বাবার মতো বয়স্ক লোককে জনসম্মুখে অপমান করা হচ্ছে। আশেপাশের লোকদের কানাকানিতে বুঝতে পারল লোকটা তাদের থেকে টাকা ধার নিয়েছিল, কিন্তু এখনো শোধ করতে পারেনি। ওই বয়স্ক লোকটার মেয়ে প্রতিবাদ করাই কয়েকজন উটকো বাজে ছেলেরা মেয়েটাকে খারাপ ভাষায় ইপটিজিং করছে। মেয়েটা নীরবে চোখের পানি ফেলছে। আর পাবলিক? তারা চেয়ে চেয়ে মজা দেখছে। অবশ্য তারাই বা বলবে কি? ক্ষমতাবান লোকদের সামনে আমজনতা তুচ্ছ। কিন্তু পরী তো চুপ থাকবে না। ওই মেয়েটার জায়গায় আজ পরীও থাকতে পারত। সবাইকে সরিয়ে পরী মেয়েটার কাছে যায়। যারা মেয়েটাকে ইপটিজিং করছিল তাদের একজনের দিকে নিজের উড়নার এক সাইড হাতে দিয়ে বলে, নে এবার আমার উড়না ধরে টান দে। আমাকে ইপটিজিং কর, দেখি তোর বাপের ঘাড়ে কয়টা মাথা। পরীর এমন সাহসিকতা দেখে ছেলেগুলো ভরকে যায়, কিন্তু দমে যায়নি। একটা ছেলে পরীর উড়না ধরে বলে, খুব দেমাগ দেখছি, প্রতিবাদ করতে আসছিস? জানিস আমরা কার লোক? পরী গায়ের সর্বোচ্চ শক্তি দিয়ে ছেলেটার গালে থাপ্পড় দেয়, বলে, দেখেছিস সাহস? এবার তোর কোনো বাপকে ডাকবি ডাক। ছেলেটা রেগে পরীর উড়না টান দিতে যাবে তখনই তুর্য আর মামা এগিয়ে আসে। কিন্তু তার আগেই কেউ একজন এগিয়ে এসে ছেলেটার হাত ধরে বলে, খবরদার, ওর গায়ে যেন একটা ফুলের টোকাও না লাগে। ছেলেটা আর কেউ নয়, সেই পরিচিত মুখ, পরীর বড় ভাই নিহাল। পরী নিহালের দিকে তাকিয়ে হাত তালি দিয়ে বলে, বাহ বাহ বাহ।
আমার গায়ে টোকা পড়লে তোর কি? তোর গায়ে ফোস্কা পড়বে? খুব জ্বলছে নাকি? কোথায় জ্বলছে দেখি তো একটু। নিহাল মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ওদেরই একজন ছেলে পরীর দিকে এগিয়ে আসতে গেলে নিহালের বন্ধু বাধা দেয়। ছেলেটা বলে, আটকাচ্ছেন কেন ভাই? মেয়েটার সাহস দেখছেন? আমাদের ছেলেদের গায়ে হাত তোলে, আর ভাইকেও কথা শোনাচ্ছে। চুপ থাক। তুই জানিস ওই মেয়েকে? কে? নিহালের বোন। এবার ছেলেটাও দমে যায়। পরী সবার দিকে তাকিয়ে বলে, কি হলো? সবাই এখন চুপ হয়ে গেলেন যে? কিছু বলেন আমায়। ইভটিজিং করেন? করবেন না? কেন? আপনাদের এই গুন্ডা বসের বোন বলে? নিহালের বন্ধু বলে, পরী এসবের মধ্যে নিজেকে জড়িও না। তুমি বাসায় যাও। আমাদের বস অর্ডার করেছে বলেই নিহাল এখানে তাকে আটকিয়েছে। পরী রেগে বলে, আমার ইচ্ছে করছে থাপড়িয়ে আপনার সব কয়টা দাঁত ফেলে দেই। কোনো বালের বস আপনাদের? যে বাপের বয়সী একজন লোককে জনসম্মুখে অপমান করতে বলে? তার কি বাপ ভাই নেই? মা, বোন, বউ, মেয়ে নেই? আজ এই মেয়েটার জায়গায় কি তার আপন কেউ থাকতে পারত না? এই লোকটার জায়গায় কি তার বাপ ভাই থাকতে পারত না? আচ্ছা, তাদের কথা বাদই দিল ম। আপনাদের মধ্যে যদি কারো বাবা বোন ওদের জায়গায় থাকত, পারতেন এই কাজটা করতে? সবাই এবার মাথা নিচু করে আছে। কারো কাছেই কোনো উত্তর নেই। পরী এবার নিহালের দিকে তাকিয়ে বলে, তোর কাপুরুষ সাঙ্গপাঙ্গদের তো মাথা নিচু হয়ে গেল রে। ওরা তো উত্তর দিতে পারল না। তুই দে। তুই বল। আজ ওদের জায়গায় আমার বাবা আর আমি থাকলে তুই এই কাজগুলোই করতি? বল করতি? নিহাল চুপ। পরী বলে, উহো, কাকে কি জিজ্ঞেস করি আমি? তুই তো এইসবে ওস্তাদ। তোর দ্বারা এসব অসম্ভব কিছু নয়। যে ছেলে বাবার খুনি তার কাছে এসব কিছুই না। হ্যাঁ, তুই আমার বাবার খুনি। নিহালের চোখ দুটো ছলছল করে ওঠে। পরী, চুপ। ওই মুখে আমার নামও নিবি না। তোকে আমি ঘৃণা করি। ভেবেছিলাম বাবার মৃত্যুর পর তুই অনুতপ্ত হবি, এসব পথ থেকে ফিরে আসবি, কিন্তু তুই আসিসনি। কিভাবে করিস তুই এসব কাজ? আজ যদি আমাকে কেউ রাস্তায় সবার সামনে ইভটিজিং করত তাহলে তুই সেটা সহ্য করতে পারতি? নিজের বোনের ক্ষতি সহ্য করতে পারিস না, তাহলে অন্যের বোনের ক্ষতি কিভাবে করিস? তাদের কাছে তোরা টাকা পাবি ভালো কথা। সময় দে তাদের। হয়তো সঠিক সময়ে দিতে পারেনি, তাই বলে কি সময় বাড়িয়ে দেওয়া যায় না? মানুষ কি সাধে টাকা ধার নেয়? কতটা নিরুপায় হলে নেয় সেটা তো তোর অজানা নয়। গরিব লোকদের উপর আর কত অন্যায় অত্যাচার হবে। জোর যার মুল্লুক তার, এটা কি বন্ধ হবে না? একটু তো শান্তি দে এদের। পরীর চোখে পানি চলে এসে পড়েছে। চোখের পানি মুছতে মুছতে বলে, তোকে আর আমার কিছুই বলার নেই। তোকে আমি খুব ঘৃণা করি রে, খুব। যদি একদিনের জন্য আমায় বোন ভেবে থাকিস তাহলে এমন অন্যায় অত্যাচার আর কারো সাথে করিস না। পরী লোকটা আর মেয়েটাকে সেখান থেকে অন্যদিকে নিয়ে যায়। দুজনেই কাঁদছে। লোকটা কাঁদতে কাঁদতে বলে, এমন একজন ছেলের বোন তুমি মা। তোমায় না দেখলে হয়তো বিশ্বাসই করতাম না। একই রক্ত হয়েও দুজনের মধ্যে কত তফাত। পরী তার হাত ধরে বলে, কাঁদবেন না চাচা। মেয়েটা পরীকে জড়িয়ে ধরে কেঁদে বলে,
তুমি আমার সত্যিকারের বোন। ভাগ্য করলে এমন কাউকে বোন হিসেবে পাওয়া যায়। পরী মেয়েটার চোখের পানি মুছে দিয়ে বলে, কাঁদবে না আর। আমার নাম্বার রাখো। যদি পরবর্তীতে ওরা আর কিছু বলে তাহলে আমাকে ফোন করে জানাবে। এরপর তাদেরকে রিকশা ঠিক করে দিল। তারপর ওরা গেল খালার বাসার দিকে। মামা আর মামি ভেতরে গেলেও পরী আর তুর্য যায়নি। ওরা হাঁটতে হাঁটতে খেলার মাঠের দিকে যায়। দুজনই চুপচাপ হাঁটছে। তুর্য বলে, মামা বলল নিহাল ভাইয়া তোমার ভাই ছিল? বুঝলাম না। ভাই ছিল সে। নিশাত ছাড়া এখন আর কোনো ভাই নেই আমার। তার উপর তোমার খুব রাগ দেখছি। কেউ তোমার বাবার খুনি হলে তার উপর তোমার রাগ থাকবে না? এই কথাটা তখনও তুমি সবার সামনে বলেছিলে। একটা ছেলে কিভাবে তার বাবার খুনি হতে পারে? প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে ভাইয়াই বাবার খুনি। আমায় কি সব বলা যায় না? পরী সামনের দিকে দৃষ্টি রেখে বলতে শুরু করে, আমরা খুব হাসিখুশি একটা পরিবার ছিলাম। 4 ভাইবোন আর মা বাবাকে নিয়ে আমাদের ছিল সুখের সংসার। ভাইয়ার পড়াশোনা করতে ভালো লাগতো না বলে এসএসসির পর আর পড়েনি। টুকটাক কাজ করতে শুরু করে। এর কয়েক বছর পর রাজনীতিতে জড়িয়ে পড়ে। আপুর এইচএসসির পর বিয়ে হয়ে যায়। ভাইয়া খারাপ ছেলেদের সাথে মিশে মিশে বিভিন্ন নেশায় জড়িয়ে যায়। এমন কোনো নেশাদ্রব্য নেই যেটা ভাইয়া খায়নি। ঘর থেকে প্রায় টাকা নিত চুরি করে। একসময় যখন আমরা সবাই জেনে গেলাম তখন টাকা লুকিয়ে রাখতাম। আব্বুও আর কোনো টাকা দিত না। একদিন ভাইয়া বাসায় খুব ঝামেলা করছিল। বারবার নেশা করার জন্য মায়ের কাছে টাকা চেয়েছিল। মা কেঁদে কেটে ভাইয়াকে বুঝিয়েছিল এসব পথ থেকে সরে আসতে। কিন্তু ভাইয়া কোনো কথাই শোনেনি। আব্বু অফিস থেকে এসে দেখে ভাইয়া খুব চেঁচামেচি করছে মায়ের সাথে। আব্বু ভাইয়াকে বকা দেওয়ায় ঝামেলা আরও বেড়ে যায়। ভাইয়া লাঠি নিয়ে আব্বুকে পিটাতে যায়। এতটুকু বলেই পরী থেমে যায়। থমথমা গলায় তুর্যকে বলে, ভাবতে পারছো তুর্য, যে ছেলেকে কোলে পিঠে করে মানুষ করেছে বাবা মা, সেই ছেলে তার জন্মদাতা পিতাকে লাঠি দিয়ে মারতে যায়? মা যদি না ধরত তাহলে ভাইয়া ঠিকই আব্বুকে মারত। ভাইয়া রাগ করে চলে যায় বাড়ি থেকে। চোখের সামনে এত অবনতি আবার আব্বুকে মারতে যাওয়া, এইসব কষ্ট মিলিয়ে আব্বু আর সহ্য করতে পারেনি। সারা জীবনের মতো চলে যায় আমাদের ছেড়ে। এখন তুমিই বলো আব্বুর মৃত্যুর জন্য কি ভাইয়া দায়ী নয়? মৃত্যুর খবর পেয়ে ভাইয়া এসেছিল বাড়িতে, কিন্তু আমি আর মা বাবাকে দেখতে দেইনি। কেন দেব? ভাইয়াই তো আমার বাবার খুনি। লাশের খাটিয়াও নিতে দেইনি। জয়, নিশা তার পাশের বাড়ির ভাইয়ারা নিয়েছিল। সেই থেকেই ভাইয়াকে আমি ঘৃণা করি। এখনো চোখের সামনে সেই দৃশ্যটা ভাসে। খুব কষ্ট হয় আমার তুর্য। পরীর কথা শুনে কখন যে তুরোর চোখে পানি এসে পড়েছে বুঝতেই পারেনি। পরীর দুহাত শক্ত করে চেপে ধরে বলে, আমি আছি তো, আর কোনো কষ্ট পেতে দেব না তোমায়। তারপর খুব যত্ন করে পরীর চোখের পানি মুছে দেয়। পরীর ডেস্ক আর তুরোর কেবিন প্রায় মুখোমুখি। থাই গ্লাসের কাচ ভেদ করে বেশিরভাগ সময়টা তুর্য পরীকেই দেখে। কখনো কখনো চলার পথে দুজনের চোখাচোখি হয়ে যায়। পরী লজ্জায় মুখ লুকিয়ে ফেলে আর তুর্য মিটমিট করে হাসে। প্রয়োজন ছাড়াই তুর্য ওর ডেস্কের সামনে যাওয়া আসা করবে। ওর সাথে কথা বলবে। পরীর পাশের ডেস্কেই রূপসী একটি মেয়ে কাজ করে। তুর্য পরীকে দেখার জন্যই ওখানে যায়। ওই মেয়েটির সাথে কথা বলার ফাঁকে ফাঁকে পরীকে দেখে।
মেয়েটা তো তুরোর কথা শুনে হেসে লুটোপুটি খাচ্ছে, আর এদিকে পরী রাগে ফেটে যাচ্ছে। তুর্য ওর কেবিনে চলে যাওয়ার পর প্রায় সাথে সাথেই পরী তুরোর কেবিনে যায়। পেছনে থেকেই জোরে একটা ধাক্কা দেয়। হুট করে পেছনে থেকে ধাক্কা খাওয়ায় তুর্য টেবিলের উপর পড়ে যায়। পরীর দিকে তাকিয়ে দেখে রাগে লাল হয়ে আছে। হাতে বেশ ব্যথা পেয়েছে বোঝা যাচ্ছে। হাতের পিঠ ডলতে ডলতে পরীকে বলে, এভাবে ধাক্কা দিল কেন? ব্যথা পেলাম না। পরী রাগে ফুঁসতে ফুঁসতে বলে, ব্যথা পাওয়ার জন্যই ধাক্কা দিছি, আরাম পাওয়ার জন্য নয়। কি করেছি আমি? পরী এগিয়ে গিয়ে তুরোর টাই ধরে বলে, আবার বলিস কি করেছি? তুর্য পরীর হাত ধরে বলে, আস্তে আস্তে। এত জোরে টাই টেনে ধরলে তো ফাঁস লেগেই মরে যাব। মেরাই ফেলব তোকে আমি। আমার অপরাধ কি সেটা তো বলো। তুমি আবার আমাকে তুই তুই করেও কথা বলছো। 100 বার বলবো। তাতে তোর কি? আচ্ছা, আমার কিছু না। এখন বলো কি করেছি আমি? ওই মেয়ের সাথে এত ধলারলি কিসের? কোনো মেয়ে? ন্যাকা। এখন জিজ্ঞেস করা হচ্ছে কোনো মেয়ে? আমি সত্যিই বুঝতে পারছি না তুমি কোনো মেয়ের কথা বলছো। কতগুলো মেয়ের সাথে ধলারলি করিস রে তুই যে এখন বুঝতেই পারছিস না কার কথা বলছি। নাউজুবিল্লাহ। এসব কি বলো তুমি? তুমি ছাড়া আমি আর কারো সাথে ধলারলি করি না, বিশ্বাস করো। পরী চোখ গরম করে তাকাতেই তুর্য থতমত খেয়ে বলে, না মানে? ধলারলি বলতে বুঝিয়েছি যে তুমি ছাড়া আর কোনো মেয়ের কাছে যাই না আমি। তাহলে আমার পাশের ডেস্কে বসা ওই মেয়ের সাথে তোর এত কিসের আলাপ? ওহ মাই গড! একটু কথা বলেছি আর সেটাকেই তুমি ধলারলি বানিয়ে দিয়েছ? তাছাড়া তোমাকে দেখার ছুতোতেই তো আমি ওর সাথে কথা বলেছি। ঘুষি দিয়ে তোর নাক ফাটিয়ে দেব আমি। আমাকে দেখতে গেলে আমার সাথে কথা বলবি। অন্য মেয়েদের সাথে হেসে হেসে এত কিসের কথা? আচ্ছা সরি। এই কান ধরলাম। আর কথা বলবো না। তুই আর আমার সাথেই কথা বলিস না। এই না না। পরীর হাত ধরে পেছনে থেকে জড়িয়ে ধরে বলে, মাফ চাইছি তো। মাফ করে দাও প্লিজ। পরী জোরে একটা কামড় বসিয়ে দেয় তুরোর হাতে। তখন তুর্য বাধ্য হয় পরীকে ছেড়ে দিতে। পরী বলে, আর যদি ঢং করতে আসিস কামড় দিয়ে মাংস তুলে ফেলব। আর খবরদার অন্য কোনো মেয়ের সাথে রংঢং করার একদম চেষ্টা করবি না। সন্ধ্যায় বাড়িতে ফিরেও তুর্য পরীদের ফ্ল্যাটে বসে আছে। পরী সেজানকে নিয়ে রুমের ভেতর বসে আছে। রুম ভেতর থেকে লক করা। মামা নিজের রুম থেকে এসে তুর্যকে দেখে বলে, আরে তুর্য তুমি কখন এলে? তুর্য নখ কামড়াতে কামড়াতে বলে, অনেকক্ষণ। নখ কামড়াচ্ছ কেন? কোনো কিছু ভাবছ নাকি টেনশন করছ? না, তেমন কিছু নয়। নখ কামড়াতে কামড়াতে তুর্য বারবার পরীর রুমের দিকে তাকাচ্ছিল। মামা তুরোর দৃষ্টি লক্ষ্য করে সেদিকে তাকিয়ে বলে, ওহ আচ্ছা, পরীর কাছে যেতে পারছ না? না না, আমি তো সেজানকে দেখতে এসেছি। তাই নাকি? আচ্ছা, আমি সেজানকে নিয়ে আসছি। মামা পরীর রুমে দরজায় নক করার কিছুক্ষণ পর পরী দরজা খুলে দেয়। মামার পেছনে পেছনে তুরোও এসেছে। মামা বলে, পরী সেজানকে দে তো। তুর্য নিতে এসেছে। পরী কোনো কথা না বলে সেজানকে মামার কোলে দেয়। তুর্য দরজায় দাঁড়িয়ে উকিঝুঁকি দিচ্ছে। মামা সেজানকে তুরোর কোলে দিয়ে বলে, এই নাও সেজানকে। মন ভরে দেখো।
তুর্য তখনও উকিঝুঁকি দিতে ব্যস্ত। মামা তুরোর চোখের সামনে হাত নাড়িয়ে বলে, এ কি? চোরের মতো উকিঝুঁকি দিচ্ছ কেন? সেজানকে দেখতে চেয়েছ দিয়েছি। আর কাকে দেখতে চাচ্ছ? তুর্য কিছু বলার আগেই পরি শব্দ করে দরজাটা লাগিয়ে দেয়। মামা কানে হাত দেয়, তুর্য চোখ বন্ধ করে ফেলে আর সেজান ভয়ে তুরোর গলা জড়িয়ে ধরে। মামা বলে, মিথ্যে বলে নিজেই ঠকলে। আমি তো জানি তুমি পরীকেই দেখতে এসেছ। শুধু শুধু সেজানের কথা বললে। বুঝেছেন যখন তখন এমন করলেন কেন? আমাকে মিথ্যা বলার ফল এটা। তুর্য মনেমনে বলে। মামা ভাগ্নি একই রকম। তুর্য সেজানকে নিয়ে রুমে চলে যায়। তাহমিনা বেগম তুরোর রুমে গিয়ে জিজ্ঞেস করেন, অফিস থেকে এসেই কোথায় গিয়েছিলি? উপরে। কেন? এমনি। তোকে কিছু কথা বলবো। বলো। এই কথাগুলো শুধু কথাই নয়। দায়িত্ব বলতে পারিস। দুটো দায়িত্ব দেব তোকে। পালন করতে হবে। তুর্য মায়ের গলা জড়িয়ে ধরে বলে, তুমি কোনো দায়িত্ব দিল আমি সেটা পালন করিনি এমনটা কি কখনো হয়েছে? এটা অনেক রিস্কি। তোমার জন্য আমি যে কোনো রিস্ক নিতে রাজি। তুই আমাকে ছুঁয়ে কথা দে। তুমি আমায় অবিশ্বাস করছো নাকি? রিস্কি জেনে পড়ে যদি তুই দায়িত্ব পালন না করিস? বিশ্বাস নাই। তুই আমাকে ছুঁয়ে কথা দে। তুর্য হেসে বলে, তোমার বাচ্চামো স্বভাব আর গেল না। আচ্ছা নাও, তোমায় ছুঁয়ে বললাম তুমি যেই দায়িত্ব দেবে আমি তা পালন করব। সূর্য আর পরীর দুজনের বিয়ের জন্য দুজনকে রাজি করাবি। মায়ের গলা থেকে তুরোর হাতটা আলগা হয়ে যায়। মুখটা কেমন ফ্যাকাশে হয়ে যায়। একটু নড়েচড়ে বলে, এসব তুমি কি বলছো মা? ভাইয়ার সাথে পরীর বিয়ে? ভুল কি বললাম? মা, ভাইয়া তীরা ভাবিকে খুব ভালোবাসে এখনো। তীরা ভাবি বেঁচে নেই বলে কি ভাইয়ার ভালোবাসা শেষ হয়ে গেছে? সারা জীবন কি সূর্য একাই কাটিয়ে দিবে? আমি এত কিছু জানি না। তুই যেভাবে পারিস সূর্যকে রাজি করাবি। আর হ্যাঁ, পরীকেও রাজি করানোর দায়িত্বও তোরই। মা, আমি পরীকে। আমি জানি না কিছু। কিভাবে পরীকে রাজি করাবি তোর দায়িত্ব। তোর সাথে পরীর একটা ভালো বন্ধুত্ব আছে আমি সেটা জানি। তুই বললে পরী ঠিক রাজি হবে। আমি আর কোনো কথা শুনতে চাই না। তুই কিন্তু আমায় কথায় দিয়েছিস। আমার কথাটা শোনো তুমি। পাশের রুম থেকে তরি তাহমিনা বেগমকে ডাকে। তিনি তুরোকে বলেন, আমি আর কিছুই শুনব না এখন। তুই ওদের রাজি করাবি ব্যাস। আমি শুধু ওদের মুখে হ্যাঁ শুনতে চাই। তিনি চলে যাওয়ার পর তুর্য জোরে দেয়ালে একটা ঘুষি দেয়। সেজানের পায়ের কাছে বিছানায় মাথা রেখে বলে, এই দায়িত্ব আমি কিভাবে পালন করব মা? আমি যে পরীকে ভালোবাসি। নিজের ভালোবাসাকে কিভাবে ভাইয়ের হাতে তুলে দেব? এতটা মহৎ যে আমি নই মা। সকালে পরীর ঘুম ভাঙ্গে কারো হাতের স্পর্শে। চোখ মেলে দেখে সেজান ওর ছোট্ট ছোট্ট হাত দিয়ে পরীর মুখ ছুঁয়ে দিচ্ছে। পরী সেজানকে দেখে হেসে ফেলে। কিন্তু সেজানের ঠোঁটে হাসি নেই। মুখটা খুব মলিন। পরী সেজানকে পেটের উপর বসিয়ে বলে, কি হয়েছে আমার বাবুর? মন খারাপ? কিতু হয় নাই। সত্যি কিছু হয়নি? সেজান দুদিকে ঘাড় নাড়ায়। পরী বলে, তাহলে মাম্মিকে একটা চুমু দাও তো। সেজান একটু ঝুঁকে পরীর গালে চুমু খায়। গালে হাত রেখে বলে, মাম্মি তোমালে সবাই ভালোবাসে কেন? সেজানের মুখে এমন কথা শুনে পরী ভ্যাবাচ্যাকা খেয়ে যায়। সকাল সকাল সেজানের হলো কি?
মুখে হাসি নেই। আবার কিসব কথা বলছে? পরী সেজানকে সোজা করে বসিয়ে বলে, কি হয়েছে বাবু? মাম্মিকে সত্যি কথা বলো। নাহিদা বেগম তখন রুমে এসে বলেন, তুই এখনো শুয়ে আছিস? অফিসে যাবি কখন? সময় আছে তো। কোথায় সময়? 10টা থেকে তোর অফিস। 9টা বাজে এখন। ফ্রেশ হবি, খাবি, রেডি হবি। কবে করবি সব? 9টা বেজে গেছে। জি মহারানী। পরী বিছানা ছেড়ে উঠে সেজানকে নাহিদা বেগমের কোলে দিয়ে ওয়াশরুমে চলে যায়। গোসল সেরে রেডি হয়ে ডাইনিং রুমে এসে বেশ অবাক হয়। প্রতিদিন তুর্য এখানে পরীর জন্য অপেক্ষা করে, অথচ আজ নেই। হয়তো লেট হয়েছে বলে চলে গেছে। নিশাত টেবিলে বসে নাস্তা করছিল। পরী একটা চেয়ার টেনে বসতে বসতে বলে, তুর্য চলে গেছে? ভাইয়া তো আজ আসেনি। আসেনি? না। পরী আর কিছু না বলে চুপচাপ নাস্তা শেষ করল। সেজানকে আদর করে দিয়ে অফিসের জন্য বেরিয়ে গেল। সকাল 11:40। এই এতক্ষণে একবারও পরী তুর্যকে দেখেনি। তুরও পরীকে কেবিনে ডাকেনি। হয়েছে কি আজ? নাকি আজ আসেনি তুর্য? হাত দিয়ে কলম ঘুরাতে ঘুরাতে এসব ভাবছিল। তখন তুরোর পিয়ে পরীর ডেস্কের সামনে দিয়ে যায়। পরী তাকে দেখেই ডাক দেয়, ম্যাম। মেয়েটা পেছনে ঘুরে বলে, কিছু বলবে? আজ উনি আসেনি কেন? তুর্য স্যার? হুম, এসেছে তো। স্যার তো তার কেবিনেই আছে। কোনো দরকার? না ম্যাম, কোনো দরকার নেই। ওকে। ওহ ভালো কথা, তোমাকে যে ফাইলগুলো দিয়েছিলাম কমপ্লিট করেছো সেগুলো? কাজগুলো কমপ্লিট হলেও পরী মিথ্যা বলে, না ম্যাম, একটা ফাইলের কাজ এখনো বাকি। ওটা শেষ হলে আমি স্যারকে গিয়ে দিয়ে আসব। আচ্ছা, তাড়াতাড়ি করো। পরী মুচকি হেসে বলে, ঠিক আছে। পরী ফাইলগুলো কিছুক্ষণ ঘাটাঘাটি করার পর মনে মনে বলে, কোথায় ও আমার রাগ ভাঙাবে? তা না করে উল্টো রাগ করে বসে আছে। দেখাচ্ছি মজা আজ। পরী ফাইলগুলো নিয়ে তুরোর কেবিনে যায়। দরজায় নক করতে গিয়েও করে না। আস্তে করে দরজা খুলে উকি দিয়ে দেখে তুর্য জানালার দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। পরী আস্তে আস্তে পা ফেলে তুরোর কাছে যায়। পেছনে থেকে তুর্যকে জড়িয়ে ধরে বলে, তুমি তো দেখছি মহা ফাজিল। আমার রাগ না ভাঙিয়ে নিজেই রাগ করে বসে আছো। আমাকে ছাড়াই অফিসে চলে আসলে। অফিসে এসেও দেখা দিল না। তুর্য পরীকে নিজের থেকে ছাড়িয়ে নেয়। বলে, এটা অফিস পরী। হুটহাট এভাবে এসে জড়িয়ে ধরার কোনো মানে হয়? যদি আমার পিয়ে এসে দেখে ফেলে? কতটা খারাপ ভাববে? তুরোর কথা শুনে পরীর হাসি হাসি মুখটা অন্ধকারে ছেয়ে যায়। আগে তুর্য নিজেই পরীর কাছে আসতে চাইত। নানা বাহানায় পরীর হাত ধরত। আজ সেই তুরোই পরীকে রিজেক্ট করছে। পরমুহূর্তেই পরী হেসে তুরোর গলা জড়িয়ে ধরে বলে, বুঝেছি। কাল কথা বলিনি বলে খুব রাগ হয়েছে তাই না? তুর্য এবারও পরীকে দূরে সরিয়ে দেয়। বেশ ঠান্ডাভাবেই বলে, একটু আগে কি বললাম পরী? তুমি তো আর বাচ্চা নও। বাচ্চাদের মতো বিহেভ বাদ দাও। আর তোমার উপর আমি কোনো রাগও করিনি। মুহূর্তেই পরীর চোখ দুটো ছলছল করে ওঠে। তা দেখে তুরোর নিজেরও খুব কষ্ট হচ্ছে। অন্যদিকে তাকিয়ে বলে, তোমার ভালোর জন্যই বলেছি।
কেউ দেখে ফেললে তোমাকেই খারাপ বলবে। পরী কাঁদো কাঁদো স্বরে বলে, এর আগে যখন তুমি আমার হাত ধরতে, আমার আশেপাশে ঘুরঘুর করতে, তখন কেউ বুঝত না, তখন কেউ খারাপ বলতো না, আর এখন সবাই খারাপ বলবে। সূর্য পরীর দিকে তাকিয়ে কিছু বলতে যাবে, তখন পরীর চোখ দেখে আর বলতে পারে না। আচমকা পরীকে জড়িয়ে ধরে বলে, কাঁদবে না একদম আমার সামনে, আমি তোমায় এভাবে দেখতে পারি না। এতক্ষণ পরীর চোখে পানি টলমল করলেও এবার কান্নাই করে ফেলে। মেয়ে মানুষগুলো বোধ হয় এমনই, যতই রাগভিমান হোক, যতই কষ্ট দিক, একটু ভালোবেসে কাছে টানলেই কেঁদে কেটে বুক ভাসাবে। তাহমিনা বেগমের কথা মনে পড়তেই সূর্য পরীকে ছেড়ে দেয়। চোখের পানি মুছে দিয়ে বলে, এই চোখে অশ্রু মানায় না, এখন যাও, বাসায় গিয়ে কথা বলবো। দোটানা কাকে বলে তা এখন সূর্য হারে হারে বুঝতে পারছে। মা তুরোর কোনো কথাই শুনতে চাচ্ছে না, এদিকে পরীকে হারাতে পারছে না। বিশাল গোলকধাঁধায় পড়ে গেছে এখন। মাকে ছুঁয়ে কথা দিয়েছে, এসব কসম খুব বেশি বিরক্ত লাগছে তুরোর। পরীর অসহায়ত্বের দিকটা এখন অনুভব করতে পারছে। সেজানের কথা ভেবে অনেক কষ্টে নিজেকে শক্ত করে সূর্যকে ফোন দেয়। দুবার রিং হওয়ার পর সূর্য ফোন রিসিভ করে বলে, হ্যাঁ বল, কেমন আছিস ভাইয়া? আমি তো ভালো আছি, তুই কেমন আছিস? বেঁচে আছি মানে কি? তোর গলা এমন কেন? কোনো সমস্যা? না, তোর কাছে কিছু চাইলে তুই দিবি? এভাবে বলার কি আছে? তুই শুধু বল তোর কি চাই, আমি এই দেশ থেকে পাঠাচ্ছি। ফোন লাগবে নাকি ল্যাপটপ? সূর্য কিছুক্ষণ চুপ থেকে বলে, সেজানের জন্য একটা মা লাগবে। সূর্য হেসে বলে, সেজানের মা তো এখন আছেই। পরী আছে তো, কিন্তু সত্যি তো আর এটা নয়। পরী তো আর সেজানের মা না। কি হয়েছে বলতো? পরীর কি বিয়ে ঠিক হয়েছে? বিয়ের কথা চলছে। কার সাথে? তোর সাথে। কি, মাথা ঠিক আছে তোর? হুম, এটা মায়ের চাওয়া। মা চাইলেই হলো নাকি? মা জানে না আমি তিরাকে কতটা ভালোবাসি। মায়ের কথা বাদই দিল ম। তুই তো জানিস আমি তিরাকে কতটা ভালোবাসি। এরপরও তুই এই কথাটা কিভাবে বলিস? এখানে আমার কি করার আছে বল? আমি কি করতে পারি? কথা বলতে বলতে দুজনের বেশ কথা কাটাকাটি হয়। সূর্য বলে, আচ্ছা দেখছি কি করা যায়। সূর্য ফোন রাখার পর সূর্য পরীর ফোনে টেক্সট করে, ছাদে আসো। মোবাইলটা পকেটে রেখে আয়নার সামনে ভালো করে নিজেকে দেখে। চোখ দুটো লাল লাল দেখাচ্ছে। বেসিনে গিয়ে চোখে মুখে পানির ঝাপটা দেয়। কিন্তু বুকের দহন বেড়েই চলেছে। বুকের দহন নিজের মধ্যেই আড়াল করে ছাদের দিকে এগোয় সূর্য। ছাদে গিয়ে দেখে পরী এখনো আসেনি। তাই একা একাই ছাদে হাঁটতে থাকে। বেশ কিছুক্ষণ পর পরী জোরে জোরে শব্দ করে হাসতে হাসতে ছাদে আসে। তুরোর কাছে এসে হাসতে হাসতেই তুরোর উপর গড়িয়ে পড়ে। এক পর্যায়ে পেট ধরেই নিচে বসে পড়ে। আবছা আলোয় পরীকে দেখছে সূর্য। এত সুন্দর হাসিমুখটা বোধ হয় তুরোর আর দেখা হবে না। পরী নিজেকে সামলিয়ে বলে, নিশাত আর সেজান যে কি করে না। দুটোর কাণ্ড দেখে হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেছে। সূর্য ছোট্ট করে বলল, ওহ, বাদ দাও এসব। হঠাৎ ছাদে ডাকলে যে? দুজনে একসাথে চাঁদ দেখার জন্য?
না, কিছু বলার জন্য। বলো। তুর্যকে চুপ থাকতে দেখে পরি আবার বলে, কি হলো? বলো। বলতে পারছি না। পরি ফিক করে হেসে দেয়। বলে, এত লজ্জা পাচ্ছ কেন? বাড়িতে নিশ্চয়ই বিয়ের কথা বলেছ? মা নিজেই বলেছে। পরি অবাক হয়ে বলে, সত্যি? তুর্য কাপা কাপা গলায় বলে, ভাইয়ার সাথে। ভাইয়ার সাথে তোমার বিয়ের কথা বলেছে। পরীর মুখটা চুপসে যায়। জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে বলে, মশকরা করছো? আমি সিরিয়াস। তোমার কি মাথা ঠিক আছে তুর্য? আমার কিছু করার নেই পরি। আমি মাকে কথা দিয়েছি। পরি তুর্যকে ধাক্কিয়ে ধাক্কিয়ে বলে, কথা দিয়েছ মানে কি? এমন কথা তুমি কিভাবে দিতে পারো? তুমি জানো না আমি তোমাকে ভালোবাসি? তুমি মাকে কেন বলনি আমাদের সম্পর্কের কথা? আমি তোমার ভাইকে কেন বিয়ে করব? বিয়ে করতে হলে তোমাকেই করব। আমি তোমাকে বিয়ে করতে পারবো না। ভেবে বলছো তুমি এইসব? এতদিন তাহলে আমাদের মধ্যে কি ছিল? আমি ভেবেই বলছি। সেজানের দিকটা একবার ভাবো। কি ভাবব? ওহো, এতক্ষণে আমি সব পরিষ্কার বুঝতে পেরেছি। আমি মা হতে পারবো না এটা জেনে তুমি এখন তোমার ভাইকে বিয়ে করতে বলছো, তাই না? আমার উপর যা ছিল সব মোহ, এখন মোহ কেটে গেছে বলে আমাকে আর ভালো লাগে না? আর বাবা হতে পারবে না এটা নিশ্চয়ই এতদিনে বুঝে তারপর আজ এসব বলছো। তুমি তো সত্যিটা জানোই না। আমাকে তুমি ভুল বুঝছো পরি। আমি তোমাকে ভালোবাসি। হ্যাঁ, ভালোবাসার নমুনা দেখছি তো। কেন করেছিলে এতদিন নাটক? আমায় ভুল বুঝো না প্লিজ। ভুল বোঝার মতো কিছু আছে কি? আমি জানি না কিছু। পরীর কষ্ট হচ্ছে, রাগ হচ্ছে, কিন্তু কান্না পাচ্ছে না। সত্যি বলতে তুরোর সামনে একটুও কাঁদতে ইচ্ছে করছে না। তুর্যকে কিছু বলতেও ইচ্ছে করছে না। পরি চুপচাপ চলে আসা ধরলে তুর্য হাত টেনে ধরে বলে, করবে তো ভাইয়াকে বিয়ে? পরি রাগে চর বসিয়ে দেয় তুরোর গালে। চেঁচিয়ে চেঁচিয়ে বলে, এতক্ষণ ঠান্ডা মাথায় কথা বলেছি ভালো লাগেনি? কোনো মুখে বলিস তোর ভাইকে বিয়ে করতে? আমাকে নিজের মতো গড়ে নিয়ে এখন বলছিস তোর ভাইকে বিয়ে করতে? বাহ রে বাহ, কি মহৎ তুই! স্বার্থের মহান তুই! নিজের ভাইয়ের বউ হিসেবে সহ্য করতে পারবি তো তুই? তুর্য এবার পরীর হাতটা ছেড়ে দেয়। পরী চলে যাওয়ার আগে বলে, তোকে যেন আমি আর চোখের সামনে না দেখি। তোকে এখন চোখের বিশি মনে হচ্ছে আমার। পরী চলে যাওয়ার পর তুরোর চোখ বেয়ে গড়িয়ে পড়ে কয়েক ফোঁটা নোনা জল। রুমে গিয়ে ভাঙচুর শুরু করে দিয়েছে পরী। রাগে জিদ্দে নিজের চুল নিজেই ছিঁড়ছে। ভাঙচুর করার শব্দ পেয়ে নাহিদা বেগম পরীর রুমে যান। পরীকে জিজ্ঞেস করে, কি হয়েছে? ভাঙছিস কেন সব? পরীর চোখ দুটো লাল হয়ে আছে। গড়িয়ে পড়ছে গাল বেয়ে অশ্রুকণা। পরী বলে, তুরোর মা চায় তার ছেলে সূর্যের সাথে আমার বিয়ে দিতে। কি বলিস এসব? সে চাইলেই হলো নাকি? তুরোর বউ করতে চাইলেও একটা কথা ছিল। সে কোনো জ্ঞানে চায় তোকে সূর্যর বউ করতে? জানি না আমি। দাঁড়া, আমি তার সাথে কথা বলবো। না, তোমাকে কিছু বলতে হবে না। উনি যদি উনার বড় ছেলের বিয়ের প্রস্তাব নিয়ে আসে তাহলে তুমি তাকে কিছু বলবে না। আমি এই বিয়েতে রাজি। তোর মাথাটা গেছে পরি। আমার মাথা ঠিকই আছে।
নাহিদা বেগম কিছু বলতে গিয়েও চুপ হয়ে যান। এখন যেই পরিমাণ পরী রেগে আছে কিছু বললে তো বুঝবেই না, উল্টো রিয়াক্ট করবে। তাই তিনি কিছু না বলে পরীর রুম থেকে বেরিয়ে যান। মাথা ঠান্ডা হলে সময় নিয়ে বুঝাতে হবে। তুর্য রুমে গিয়ে দেখে তাহমিনা বেগম ফোনে কারো সাথে রাগারাগি করছে। পাশেই তরি দাঁড়িয়ে আছে। তুর্য তরিকে জিজ্ঞেস করে, মা কার সাথে কথা বলছে? ভাইয়ার সাথে। তুরও আর কিছু না বলে চুপ করে দাঁড়িয়ে থাকে। ফোনের ওপাশ থেকে সূর্য কি বলছে তা কিছুই শোনা যাচ্ছে না। তাহমিনা বেগমের শেষ কথা ছিল, ঠিক আছে তুই দেশে আয়, তারপর সামনাসামনি সব কথা হবে। সূর্য ফোন কেটে দেওয়ার পর অর্পা জিজ্ঞেস করে, তুমি এত রাগারাগি করছিলে কেন? বাড়ি থেকে বিয়ে দিতে চাচ্ছে। অর্পা যেন একটু আঁতকে উঠল, কিন্তু সূর্যকে সেটা বুঝতে না দিয়ে বলল, ভালোই তো, তাহলে রাজি হচ্ছ না কেন? তুমি কি অন্য কাউকে ভালোবাসো? আমি তিরাকে ভালোবাসি। অর্পা কিছু না বলে চুপ করে থাকে। পরের দিন সকালে অফিসে গিয়ে খুব অবাক হয় তুর্য। পরী তুরোর আগেই অফিসে এসে পড়েছে। এর চেয়েও অবাক করার বিষয়টি হচ্ছে পরী খুব স্বাভাবিক এবং সবার সাথেই খুব হাসিখুশিভাবে কথা বলছে। যেখানে তুর্য ভেবেছিল পরী হয়তো আর অফিসেই আসবে না। তুর্য কেবিনে গিয়ে ওর পিএকে দিয়ে পরীকে ওর কেবিনে ডেকে পাঠায়। পরী দরজায় নক করে বলে, আসবো স্যার? তুর্য ছোট করে বলে, হুম। পরী ভেতরে যাওয়ার পর তুর্য জিজ্ঞেস করে, হঠাৎ এত ফর্মালিটি দেখাচ্ছ যে? পরী চোখ দুটো ছোট ছোট করে বলে, সরি, বুঝলাম না। না বোঝার মতো কিছু বলেছি? আগে তো পারমিশন নিতে না ভেতরে আসার জন্য, এখন পারমিশন নিয়ে ভেতরে আসছ, স্যার ডাকছ। এসব ফর্মালিটি কি তোমার সাথে যায়? ওয়েট ওয়েট, আপনি হয়তো ভুলে যাচ্ছেন স্যার, এটা অফিস, আমার বাড়ি নয়। আর আপনি আমার বস, সেহেতু আপনার কেবিনে আসার জন্য তো পারমিশন অবশ্যই নিতে হবে। স্টপ ইট পড়ি। কি আপনি আপনি করছ? বসকে আপনি বলবো না তাহলে কি বলবো? এর মধ্যে দরজায় তুরোর পিয়ে নক করে বলে, মে আই কাম ইন স্যার? ইস। তুরোর পিয়ে ভেতরে আসার পর পড়ি বলে, আর কিছু বলবেন স্যার? না বললে আমি এখন যাই? ঠিক আছে। পরী কেবিন থেকে চলে আসে। মনে মনে বলে, তুমি তো আমায় চেনো না মিস্টার। ঘুঘু দেখেছ, ঘুঘুর ফাঁদ তো এখনো দেখনি। দিনের পর দিন এভাবেই কাটছে। পরীকে প্রতিদিন দেখে দেখে অবাকের শেষ সীমায় পৌঁছে যাচ্ছে তুর্য। সূর্যরও দেশে আসার সময় এসে পড়েছে। পরীর এত পরিবর্তন তুর্য কিছুতেই মেনে নিতে পারছে না। সূর্য দেশে না আসা পর্যন্ত কোনো কথাও উঠছে না এই বিষয়ে। সকাল ৮:৩০। কলিং বেলের আওয়াজ পেয়ে দরজা খুলে দেয় তুর্য। পরীকে দেখে একটা ধাক্কা খায়। লাল টুকটুকে একটা শাড়ি পরেছে, দেখে মনে হচ্ছে নতুন বউ। পরী বলে, এভাবে দাঁড়িয়ে থাকলে আমি ভেতরে যাব কিভাবে? পরীর কথা শুনে তুর্য সরে দাঁড়ায়। পরী ভেতরে গিয়ে দেখে তাহমিনা বেগম টেবিলে খাবার সাজাচ্ছে। পরীকে দেখে হেসে বলেন, আরে মা, এত সকালে তুমি? পরী তাকে সালাম করে বলে, কেন আসতে পারি না? অবশ্যই পারো মা, কিছু কথা বলতে এসেছিলাম। আগে বলো, সকালে নাস্তা করেছ? না। তাহলে বসো, নাস্তা করতে করতে কথা বলি। পরীও হাসিমুখে বলে, আচ্ছা। তুরোর বাবা মা, তরি,
তুর্য আর পরি একসাথে খেতে বসেছে। ব্রেডে বাটার লাগাতে লাগাতে পরি বলে, আন্টি আপনি নাকি তুরোর কাছে বলেছেন আপনার বড় ছেলের বউ করতে চান আমায়? তা বললামই মা, আমি বিয়েতে রাজি। পরীর কথা শুনে বড় বড় চোখ করে তাকিয়ে আছে তুর্য। পরি সেটা লক্ষ্য করে তাহমিনা বেগমকে বললেন, উনার নাম্বারটা দিবেন আন্টি? একটু কথা বলতাম আর কি। কেন দেব না? দাঁড়াও আমার ফোনটা নিয়ে আসি। তুরোর গলা দিয়ে খাবার নামছে না, বুকের ভেতর মোচড় দিচ্ছে, বুকটা জ্বালাপোড়া করছে। অন্যদিকে পরি গোপাগপ খাচ্ছে, হেসে হেসে ভিডিও কলে সূর্যর সাথে কথা বলছে। তুর্য মনে মনে নিজেকে বোঝাচ্ছে, কাম ডাউন তুর্য, এত রেগে যাচ্ছিস কেন? এটাই তো হওয়ার ছিল। তুই তো পরীকে এর জন্যই রাজি করিয়েছিলি, এখন নিজেই সহ্য করতে পারছিস না? পায়ের নখ দিয়ে ফ্লোর খোঁচাচ্ছে আর কাঁটা চামচ দিয়ে টেবিল খোঁচাচ্ছে। সবার খাওয়া শেষ, যে যার মতো উঠে গেছে, শুধু তুর্য আর পরি আছে। পরি কলে কথা শেষ করে বেসিন থেকে হাত ধুয়ে যখন আসা ধরে তখনই হাতে টান লাগে। তুর্য পরির হাত টেনে ধরে রুমের ভেতর নিয়ে দরজা লক করে দেয়। পরি বলে, এটা কি হলো? আমাকে রুমে নিয়ে আসলেন কেন? আর দরজাই বা লাগালেন কেন? দুদিন পর যে আপনার ভাবি হবে তাকে এভাবে রুমে নিয়ে আসতে লজ্জা করে না? তুর্য রাগে দেয়ালে একটা ঘুষি মারে। পরি থতমত খেয়ে বলে, আপনার দেয়াল ভাঙতে হলে ভাঙেন, কিন্তু আমাকে যেতে দেন। তুর্য পরির গাল চেপে ধরে বলে, মেরে ফেলবো একদম। ভাইয়ার সাথে হেসে হেসে এত কিসের কথা তোমার? তুরোর থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে পরি বলে, অদ্ভুত কথা বললেন তো। যার সাথে আমার বিয়ে হবে আমি তার সাথে কথা বলবো না? আপনার সমস্যাটা কোথায় আমি সেটাই বুঝতে পারছি না। তুর্য পরীকে বিছানায় ধাক্কা দিয়ে ফেলে। পরীর দুহাত বিছানার সাথে চেপে ধরে বলে, আমি এই বিয়ে হতে দেব না। আমি এত মহান হতে পারবো না। শুধু ভাইয়ার সাথে কেন, আমি ছাড়া অন্য কারো সাথে তোমাকে সহ্য করতে পারবো না। আমি মাকে সব বলে দেব। সবাই মানলে মানবে আর না মানলে তোমাকে নিয়ে পালিয়ে যাব। পরি নিজেকে ছাড়াতে গিয়েও ব্যর্থ হয়। দাঁত কটমট করে বলে, একদম ন্যাকামি করবেন না আমার সাথে। আপনি আমাকে বিয়ে করতে চাইলেই হলো নাকি? বিয়ে করতে হলে আমি সূর্যকেই করব। আপনি যখন যা চাইবেন আমাকে তাই করতে হবে। তখন আপনার মনে হয়েছিল আপনি আমাকে ছাড়া থাকতে পারবেন। আপনার মায়ের কথা রাখা জরুরি তাই আমাকে ফিরিয়ে দিতেও দুবার ভাবেননি। আর এখন যখন আপনার জ্বলছে খুব তখন আমায় ছাড়া থাকতে পারছেন না। বিয়েটাও হতে দেবেন না বলছেন। আপনার কি মনে হয় আমি আপনার সব কথা শুনতে প্রস্তুত? আমার আত্মসম্মানবোধ নেই? আমি আমার সিদ্ধান্তে অটল। আমি আপনাকে বিয়ে করব না। তুর্য এক হাত ছেড়ে দিয়ে পরীর গালে থাপ্পড় দিতে যায়। পরী ভয়ে চোখ বন্ধ করে ফেলে। পরীকে অবাক করে দিয়ে পরীর অধরে গভীর চুম্বন এঁকে দেয় তুর্য। পরী নিজের সর্বোচ্চ শক্তি খাটিয়ে নখ দিয়ে খামচি দেয় তুর্যকে। ধারালো নখের খামচি খেয়ে ব্যথায় ছেড়ে দেয় পরীকে। পরী সেই সুযোগে বিছানা ছেড়ে উঠে দাঁড়ায়। তুর্য পেছনে থেকে হাত চেপে ধরে বলে, ভাইয়াকে বিয়ে করার ভূত মাথা থেকে নামিয়ে ফেলো। কেন নামাব? এই ভূত আমার মাথায় ঢোকানোর আগে মনে পড়েনি? আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। সেটা তো এখন আমার দেখার বিষয় নয়। তাহমিনা বেগমের ডাকে তুর্য পরীর হাত ছেড়ে দেয়। নিজেকে ঠিকঠাক করে দ্রুত রুম থেকে বেরিয়ে যায় পরী।
ঠিক দুদিন পর বিয়ের দিন তারিখ সব ঠিক করা হয়। সূর্য বলেছে এখন বিয়ের জন্য এত আয়োজন করার দরকার নেই। কিন্তু পরী এটাই বুঝতে পারছে না সূর্য কেন এই বিয়েতে রাজি হয়েছে। এর উত্তর একমাত্র সূর্যই দিতে পারবে। পরী তৎক্ষণাৎ সূর্যকে ফোন দেয়। সাথে সাথেই ফোন রিসিভ করে সূর্য। কেমন আছো পরী? সেটা কি আপনার অজানা? এভাবে বলছো কেন? আর কিভাবে বলবো তাহলে? আপনার সাথে আমার কি কথা হয়েছিল? আপনি দেশে আসার পর দুজন মিলে বাড়িতে বুঝিয়ে বলবো যে আমরা বিয়ে করব না। কিন্তু এখন দেখছি পুরো বাড়ি সাজানো হয়েছে। রাত পোহালেই নাকি ভোরের ফ্লাইটে আপনি বিয়ে করতে আসছেন। এসবের মানে কি? আমি তো বলেছিলাম আমি অন্য একজনকে খুব ভালোবাসি। আর আপনিও নাকি তীরা ভাবিকে খুব ভালোবাসেন। তাহলে কোথায় গেল আপনার ভালোবাসা? কেন বিয়ে করছেন আমায়? একদমে কথাগুলো বলল পরী। সূর্য খুব ঠান্ডা গলায় বলল, আমায় ক্ষমা করো পরী। আমি আসলে বুঝতেই পারছি না তোমার প্রতি আমার অনুভূতিটা কেমন। তবে সেজানের জন্য হলেও তোমাকে আমার প্রয়োজন। এখন না হয় বিয়ে করার জন্য কারণ হিসেবে এটাকেই ধরে নাও। আমাকে হয়তো এখন তোমার স্বার্থপরও মনে হবে। কিন্তু এছাড়া আমার আর কিছু করার নেই। রাগে ফোন কেটে দেয় পরী। কি চেয়েছিল আর কি হচ্ছে? তুর্য তাহমিনা বেগমের রুমে গিয়ে বলে, মা তোমার সাথে আমার কথা আছে। বল। আমি পরীকে ভালোবাসি। তাহমিনা বেগম একদম চমকে উঠলেন। অবাক হয়ে বললেন, কি বললি? তুই পরীকে ভালোবাসিস? হ্যাঁ। ভাইয়ার সাথে পরীর বিয়ে আমি কিছুতেই মেনে নিতে পারবো না। মাথা ঠিক আছে তোর? রাত পোহালেই সূর্যর সাথে পরীর বিয়ে। আর এখন এসব বলছিস আমায়? তুর্য তাহমিনা বেগমের হাত ধরে বলে, প্লিজ মা প্লিজ কিছু করো। তাহমিনা বেগম নিজের হাত ছাড়িয়ে নিয়ে বলেন, এমন কোনো বায়না করিস না যেটা আমি রাখতে পারবো না। তাহমিনা বেগম তুরোর আর কোনো কথা শোনেনি। তুর্য অনেকবার ফোন দিয়েছে পরীকে, কিন্তু ফোন বন্ধ। ফ্ল্যাটে গিয়েও লাভ হয়নি। পরীর রুম ভেতর থেকে লক করা। সারা রাত চোখের পাতা এক করতে পারেনি তুর্য বা পরী। তুরোর উপর পরীর রাগের পরিমাণ এখন পাহাড় সমান। পরের দিন পার্লার থেকে লোক এসে পরীকে সাজিয়ে দিয়ে গেছে। সকাল থেকে তুরোর দেখা পায়নি পরী। সূর্যর ফোনও নাকি বন্ধ পাচ্ছে। বিকেলের দিকে কোথা থেকে যেন হন্তদন্ত হয়ে বাসায় আসে তুর্য। সোজা পরীর রুমে যায়। পরীর হাত ধরে বলে, চলো আমরা এক্ষুনি চলে যাব এখান থেকে। রাগে তুরোর হাত ঝেড়ে ফেলে দেয় পরী। রাগ আর কান্নার সংমিশ্রণ ফুটে উঠেছে পরীর চেহারায়। হিংস্র বাঘিনী মনে হচ্ছে। পরী চেঁচাতে চেঁচাতে বলে, তুই বের হ আমার রুম থেকে। কেন যাব আমি তোর সাথে? তুই তো এটাই চেয়েছিলি। তুরোর পরিবার আর পরীর পরিবারের সবাই এখন পরীদের ফ্ল্যাটে উপস্থিত। পরী তুরোর শার্টের কলার ধরে যা নয় তাই বলছে কাঁদতে কাঁদতে। মামা এসে পরীকে টেনে সরায়। পরীর গালে হাত রেখে বলে, ঠান্ডা হ পরী। এমন পাগলামি করছিস কেন? পরী কোনো উত্তর দেয় না। কিছুক্ষণ পর তাহমিনা বেগমের ফোন বেজে ওঠে। সূর্য ফোন করেছে। তাহমিনা বেগম ফোন রিসিভ করে বলেন, বল। কতদূর এসেছিস? আমি আসব না মা। আসবি না? কেন? বিয়ের এত আয়োজন তাহলে? বিয়ে হবে। বিয়ে হবে? কিন্তু কার সাথে? তুরোর সাথে। পরী তুর্যকে ভালোবাসে।
আর তুর্য পরীর থেকেও বেশি ভালোবাসে পরীকে। এজন্য আমি চাই পরীর সাথে তুরোর বিয়ে হোক। তাহমিনা বেগম আর কিছু না বলে ফোন রেখে দেন। ফোন রাখার পর দুই পরিবারকেই সব বললেন। সবাই রাজি হয়, কিন্তু পরীর মাথায় এটা ঢুকছে না যে সূর্য কিভাবে জানল পরী তুর্যকে ভালোবাসে। পরী তো তুরোর কথা বলেনি, আর তুরো সূর্যকে কিছু বলেনি। এত কিছুর পরও যে দুজন এক হবে এটাই এখন সবচেয়ে খুশির বিষয়। কিন্তু মাঝখানে একটা বিপত্তি বাধল। বিয়ে হওয়ার পর যখন তুর্য আর পরীকে এক রুমে থাকতে দেওয়া হয়েছে তখন সেজান তাহমিনা বেগমকে জিজ্ঞেস করেছে, মাম্মি কেন চাচ্চুর সাথে থাকবে? মাম্মি তো পাপাল সাথে থাকবে। সকলের মনে এতক্ষণ যেই ভয়টা ছিল ঠিক সেটাই হল। বিয়ের আগেও পরী আর তুর্য বিষয়টা নিয়ে ভেবেছে সেজানকে কি বলে বোঝাবে, কিন্তু কোনো উত্তর খুঁজে পায়নি। আর এখন তো সরাসরি প্রশ্নটা করেই বসল। তাহমিনা বেগম বললেন, দাদুভাই তোমার মাম্মি যখন আকাশে গিয়েছিল তখন মুখ পাল্টে দিয়েছিল না? এখন তোমার মাম্মিকেও পাল্টে দিয়েছে। তোমার মাম্মিকে নিয়ে ওকে দিয়ে গেছে। তাহলে ও আমার মাম্মি নয়? মাম্মি নয় তো কি? ও তোমাকে মায়ের মতোই ভালোবাসবে। তুমি ওকে মাম্মি বলেই ডাকবে। এত সব কথা ছোট্ট সেজানের বোধগম্য হয় না। পরী বলে, সেজানকে আমার কোলে দিন। পরী সেজানকে কোলে নিয়ে বুকে চেপে ধরে বলে, আমি তোমার ছোট মাম্মি, তোমার চাচ্চুর বউ। কিন্তু তুমি আমাকে মাম্মি বলেই ডাকবে কেমন বাবু? পরীর কোলে গিয়ে সেজান শান্ত হয়ে যায়। সবাই চলে যাওয়ার পর তুর্য ফ্রেশ হয়ে নেয়। ওয়াশরুম থেকে এসে বলে, তুমি ফ্রেশ হবে না? পরী চোখ গরম করে বলে, আমাকে নিয়ে আপনার এত ভাবতে হবে না। এখনো রেগে আছো আমার উপর? আমার রাগ নেই, তা তো দেখতেই পাচ্ছি। পরী কোনো কথা না বলে সেজানকে শুইয়ে দিয়ে নিজে ফ্রেশ হয়ে নেয়। রুমে এসে দেখে সাইডে কোলবালিশ দিয়ে সেজানকে শুইয়ে দিয়েছে, মাঝখানে তুর্য। পরী বলে, সেজানকে সাইডে দিয়েছেন কেন? তুর্য একটু নড়েচড়ে বলে, আপনি করলে আমি কোনো উত্তর দেব না। রাগ কন্ট্রোল করে পরী বলে, সেজানকে সাইডে দিয়েছ কেন? দ্যাটস লাইক এ গুড গার্ল। বলে আবার জিহ্বায় কামড় দিয়ে বলে, দ্যাটস লাই এ গুড ওয়াইফ। ন্যাকামি বাদ দিয়ে যা জিজ্ঞেস করেছি তা বলো। আরে কি বলবো? তোমার আমার একটা প্রাইভেসি আছে না? তাই সেজানকে সাইডে দিয়েছি। না, কোনো প্রাইভেসি নেই আমাদের। সেজানকে মাঝে দাও। তুর্য উঠে বসে বলে, তাহলে আমি কোথায় ঘুমাবো? তুমি সাইডে ঘুমাবে, না হলে ফ্লোর আর সোফা তো খালিই পড়ে আছে, চাইলে সেখানেও শুতে পারো। এহহ, তা হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি মাঝখানে শোও, আমি এই সাইডে, তারপর তুমি আর তারপর সেজান। পরী কিছু না বলে কোলবালিশ নিয়ে নিজের আর তুরোর মাঝখানে দিয়ে সেজানকে জড়িয়ে ধরে শুয়ে রইল। তুর্য পরীর দিকে কাত হয়ে শুয়ে বলল, এটা কি হলো? পরী তুরোর দিকে ঘুরে তুরোর উপর দিয়েই একটু এগিয়ে টেবিল ল্যাম্প নিভিয়ে দিয়ে বলল, যেটা হওয়ার ছিল সেটাই হল। তুর্য কোলবালিশটা ফ্লোরে ছুঁড়ে ফেলে দিয়ে পরীর উপর এক হাত দেয়। পরী হাত সরিয়ে দিতেই তুর্য শক্ত করে ঝাপটে ধরে পরীকে। পরী দাঁত কটমট করে বলে, এভাবে আষ্টেপৃষ্ঠে ধরেছ কেন? আমার দম বন্ধ হয়ে আসছে। হাতের বাঁধনটা হালকা করল তুর্য। হুট করেই পরীর পেটে, কোমরে সুরসুরি দেওয়া শুরু করে তুর্য। পরীর রাগ হলেও এখন হাসি ছাড়া আর উপায় নেই।
হাসতে হাসতে অবস্থা খারাপ। পরী কোনো রকমে বলল, সেজান জেগে যাবে। ছাড়ো। তুর্য সুরসুরি দেওয়া বন্ধ করে দেয়। পরীর গলায় মুখ ডুবিয়ে বলে, যাও দিল মনা সুরসুরি। কিন্তু তোমায় ছাড়ছি না। আর ছাড়বই বা কেন? আমার তুমিটা শুধু আমার হয়েই থাকবে। পরী কিছু বলল না, কিন্তু মুচকি হাসল। যে হাসিটা তুরোর দেখা হয়নি অন্ধকারে। খোলা আকাশের নিচে দাঁড়িয়ে আছে সূর্য আর অর্পা। এতটা দিন একসাথে কাটিয়ে কখন যে সূর্যকে অর্পা ভালোবেসে ফেলেছে সেটা সে নিজেই জানে না। কিন্তু এই ভালোবাসা একপাক্ষিক। না কখনো অর্পা সূর্যকে ভালোবাসার কথা বলেছে আর না কখনো বুঝিয়েছে। বলেই বা লাভ কি? সূর্য তো শুধু তীরাতেই মগ্ন। সূর্যকে দেখলেই বোঝা যায় সূর্য কতটা ভালোবাসে তীরাকে। নীরবতা কাটিয়ে অর্পা জিজ্ঞেস করে, পরীর বিয়ে কি তাহলে তোমার ভাইয়ের সাথে হয়েছে? হুম। তুমি কি করে জানলে যে তুর্য পরীকে ভালোবাসে? সূর্য পাশে থাকা একটা বেঞ্চিতে বসে বলে, সেজান বলেছে। অর্পা অবাক হয়ে বলে, কি? সেজান বলেছে? কিন্তু কিভাবে সম্ভব এটা? অতটুকু একটা বাচ্চা। অবাক আমিও হয়েছিলাম যখন ওই ছোট্ট সেজানের মুখে শুনি তুর্য পরীকে ভালোবাসার কথা বলেছে। অর্পা সূর্যর পাশে বসে আগ্রহ ভরা কণ্ঠে বলে, একটু পরিষ্কার করে বলো না সব। তুর্য যখন পরীকে বিয়ের বিষয়ে আমায় বলল, তার পরের দিনই সেজান আমাকে বলে, পাপা তোমালে একতা কথা বলি। বলো। চাচ্চু কেন মাম্মির জন্য কাঁদে? মাম্মিও না চাচ্চুর সাথে অনেক ঝগড়া কলে। চাচ্চু আমাল পায়েল কাতে শুয়ে ক্যাতে ক্যাতে বলে আমাল মাম্মিতে নাকি ভালোবাসে। আমি তো তখন ওর কথা শুনে বিশ্বাসই করতে পারছিলাম না। হায় আল্লাহ! তারপর? সেজানের পাশে কেউ ছিল না? ছিল। পরীর মামা ছিল। মামার ফোন থেকেই ভিডিও কলে কথা হয়েছিল। পরে আমি মামাকে জিজ্ঞেস করেছি, সেজান এসব কি বলছে মামা? ঠিকই বলছে সূর্য। পরী আর তুর্য দুজনই দুজনকে খুব ভালোবাসে। কিন্তু তুর্য পরীকে বলেছে তোমায় বিয়ে করার কথা। তোমার মাকে নাকি তুর্য কথা দিয়েছে। মা বললেই তুরোর সব শুনতে হবে? মাকে কেন বলে না যে পরীকে ভালোবাসে? আমিও তো সব জানি না। আচ্ছা আমি দেখছি। ওইদিন মামার সাথে আর কোনো কথা বলিনি। তার আগে পরীর সাথে আমার কথা হয়েছিল যে দেশে এসে এই বিষয় নিয়ে সবার সাথে কথা বলবো। তখনও আমি জানতাম না ওদের সম্পর্কের কথা। পরী আমার সাথে অনেক হাসাহাসি করেই কথা বলতো। আমি স্বাভাবিকভাবেই নিতাম। পরে তরি বলে যে তুর্যকে জ্বালানোর জন্য নাকি বলতো। তরিও ওদের সম্পর্কের কথা সব জানতে পারে পরে। তখন মামাকে গিয়ে সব বলে। মাকে ছুঁয়ে কথা দিয়েছিল তুর্য যাতে পরী আমাকে বিয়ে করে। এজন্যই তুর্য কিছু করতে পারছিল না। পরে আমি, তরি আর মামা মিলে প্ল্যান করি ওদের সারপ্রাইজ দেব। আর বিয়েটা ওদের দুজনেরই হবে। আমি মাকে বলি বিয়ের সব ব্যবস্থা করতে। ফোনও বন্ধ করে ফেলি। কারণ আমি জানতাম পরী আমায় ফোন করবে। বিয়ের কিছুক্ষণ আগে আমি মাকে ফোন করে সব বলি। আর তারপর তো তোমার সামনেই সব কথা হলো। এত কিছু হয়ে গেল বুঝতেও পারলাম না। তবে এটা ভেবে ভালো লাগছে দুটো ভালোবাসার মানুষ এক হতে পেরেছে। ওদের দুজনের জন্মই হয়েছিল দুজনের জন্য। হুম। আচ্ছা আজ তোমার কথা বলো তো। ডিভোর্স কেন হয়েছিল? অর্পা একটা দীর্ঘশ্বাস নিয়ে বলে, ভালোবেসে বিয়ে করেছিলাম।
আমার হাজবেন্ডের আর্থিক অবস্থা ভালো ছিল না, তাই আমার বাড়ি থেকে ওকে মেনে নেয়নি। তাই সিদ্ধান্ত নিয়ে পালিয়ে যাব। করলামও তাই। দুজনে পালিয়ে গিয়ে বিয়ে করে সংসার শুরু করি। 1 বছর ভালোভাবেই যায়। তারপর থেকেই ও পরিবর্তন হতে শুরু করে। অন্য মেয়েদের সাথে মেলামেশা শুরু করে। এসব নিয়ে কোনো কথা বললেই আমায় মারধর করত। শারীরিক, মানসিকভাবে নির্যাতিত হতে হতে বিরক্ত আর অতিষ্ঠ হয়ে উঠি আমি। সহ্য করতে পারছিলাম না আর। পরে দুজনের মতামতের ভিত্তিতেই ডিভোর্স হয়। তখন আমার করুণ অবস্থায় বাবা মা মুখ ঘুরিয়ে নিতে পারেনি। বাড়িতে চলে আসি। কিন্তু প্রতিবেশীদের কানাঘুষায় টিকতে পারছিলাম না। তাই এখানে চলে আসি। মানুষের জীবন কত রকমের হয় তাই না? জীবন নয়, বরং আমি মনে করি মানুষই বিভিন্ন রকম হয়। কেউ ভালোবাসার পরও হারায়, আবার কেউ বা ভালোবাসার পর পরিবর্তন হয়। কেউ কেউ আবার সারা জীবন ভালোবেসেই পাশে থাকে। নিয়তি বোঝা অতি সহজ নয়। কিছু জিনিস বোধ হয় কঠিনই ভালো। বাদ দাও এসব। চলো উঠি। সূর্য উঠে কয়েক কদম এগোয়। তখন অর্পা পেছনে থেকে বলে, সূর্য সারা জীবন আমার পাশে থাকবে তো? সূর্য মুচকি হেসে বলে, বন্ধু হিসেবে সারা জীবনই পাশে আছি। কিন্তু ভালোবাসার জায়গায় তীরা ব্যতীত আর কাউকে মানতে পারবো না। আমি এগোচ্ছি, তুমি আসো। অর্পা মনে মনে বলে, আমি অপেক্ষা করব তোমার জন্য। ব্যালকনিতে বসে জয়ের কাঁধে মাথা রেখে দূরের আকাশ দেখছে সূচি। আগের ট্রমা থেকে বেরিয়ে এসেছে। সূচি জয়ের হাত ধরে বলে, একটা গল্প শোনাও। কি গল্প শুনবে? জীবনের গল্প শুনতে চাই। আমার জীবনের গল্প শুনবে? সূচি মাথা তুলে বলে, তোমার জীবনের গল্প? জয় হালকা হেসে সূচির মাথা পুনরায় কাঁধে রেখে বলে, হ্যাঁ, আমার জীবনের গল্প। রূপকথার মতোই সুন্দর ছিল সে সময়টা। খুব ভালোবাসতাম একজনকে। ভালোবাসতে? কাকে? পরীকে। পরীকে? হ্যাঁ, পরীকে। আমি কিছু বুঝতে পারছি না জয়। তুমি তো কখনো আমায় বলনি এসব। আর পরীও তো কখনো আমায় বলেনি। জয় প্রথম থেকে সবটাই খুলে বলে সূচিকে। সব শুনে সূচির চোখ দিয়ে পানি বের হয়। বুঝতে পারে শাশুড়ির পাপের ফল অনাগত বাচ্চাটাকে দিতে হয়েছে। জয় সূচিকে বুকে টেনে বলে, কেঁদো না, সব ঠিক হয়ে যাবে আবার। সকালে তুরোর ঘুম ভাঙে পানির ঝাপটায়। এক মুহূর্তের জন্য তুর্য চোখ বুজে অনুভব করেছে পরীর ভেজা চুলের পানি তুরোর মুখে পড়েছে। কিন্তু চোখ মেলার পর সে ধারণা ভেঙে যায়। চোখ মেলে দেখে পরী একটা তোয়ালে ভিজিয়ে এনেছে। তোয়ালের পানি চিপড়িয়ে তুরোর মুখে ফেলছে। তুর্য সাথে সাথে লাফিয়ে বসে পড়ে। হাত দিয়ে মুখের পানি মুছে বলে, সকাল সকাল এটা কি করলে? দেখোনি? আরেকবার করব? ধুর, আনরোমান্টিক একটা বউ। আমি কল্পনা করলাম তোমার চুলের পানি বোধ হয় আমার মুখে এসে পড়েছে। আর চোখ মেলে দেখি সব উল্টা। তোয়ালের পানি যে দিয়েছি এটাই তো তোমার ভাগ্য। ভাগ্য না ছাই। ছাই। এখন উঠে ফ্রেশ হয়ে নাও। তুর্য তখনও ঠায় বসে আছে। পরী রুম থেকে বের হওয়ার সময় তুর্য ভালো করে খেয়াল করে পরীকে। ডেকে বলে, তুমি অর্ধেক শাড়ি পরে কোথায় যাচ্ছ? মায়ের কাছে। কেন? কেন মানে?
দেখছো না আমি শাড়ি পরতে পারি না, তাই মায়ের কাছে যাচ্ছি। আমি তোমাকে আনরোমান্টিক কি এমনি এমনি বলি? কি করলাম আবার? আমি থাকতে মায়ের কাছে কেন যাবে? তুমি শাড়ি পরাতে পারো? না, পারি না। ইউটিউব আছে কি করতে? ঢং বাদ দাও তো। আসছে ইউটিউব দেখে উনি আমায় শাড়ি পরিয়ে দিবে। এই আমি কি তোমার মতো বেককল? ইউটিউব দেখে যদি এত সহজেই শাড়ি পরা শেখা যেত তাহলে তোমার আগে আমিই শিখতাম। তুমি আমায় বেককল বললে? আমি বেককল? সাথে গর্ভ তুমি। অপমানের উপর অপমান। মিসেস পরি, তুমি এখনো আমায় চিনতে পারোনি। আমি ইউটিউব না দেখেই তোমায় শাড়ি পরিয়ে দেব। আসো। বড় বড় বয়ান বাদ দিয়ে ফ্রেশ হও যাও। তারপর সেজানকে উঠিয়ে ফ্রেশ করিয়ে দাও। তুরোর আর কোনো কথা না শুনে পরি সোজা নিজেদের ফ্ল্যাটে গেল। মায়ের কাছ থেকে শাড়ি পরে টেবিলে সবার জন্য খাবার সাজালো। সেজান দৌড়ে এসে পরীর শাড়ির আঁচল টেনে ধরে। পরি হেসে সেজানকে কোলে নেয়। সেজান পরীর গালে চুমু খেয়ে বলে, মাম্মি তোমালে অনেক সুন্দর লাগে। পরিও সেজানের গালে চুমু খেয়ে বলে, আমার লক্ষ্মী বাবা। নাহিদা বেগম বলেন, তুর্যকে ডেকে আনো। খেতে হবে তো। তোর শ্বশুর শাশুড়ি আর তরিকেও ডেকে আনিস। আচ্ছা। পরি নিচ তলায় গিয়ে সবাইকে খাওয়ার জন্য ডাকে। তরি এসে বলে, ভাবি ভাইয়া তোমাকে ডাকছে। আচ্ছা, তুমি আব্বু আম্মুকে নিয়ে উপরে যাও, আমি আসতেছি। আচ্ছা। পরি তুরোর রুমে যাওয়ার সাথে সাথে দরজা লাগিয়ে দেয় তুর্য। পরি বলে, দরজা লাগাচ্ছ কেন? তুর্য মিটিমিটি হাসতে হাসতে পরির দিকে আগায়। পরি আমতা আমতা করে বলে, ভিলেনের মতো এভাবে আসছ কেন? বাহ, এখন আমি ভিলেনও হয়ে গেলাম? তাহলে তো ভিলেনের কাজ করতে হয়। উল্টাপাল্টা কথা বাদ দিয়ে উপরে চলো। সবাই অপেক্ষা করছে। কে শোনে কার কথা? তুর্য পরীর কাঁধে হাত দিয়ে শাড়ির সাথে লাগানো সেফটি পিন খুলে, তারপর আঁচল টেনে শাড়িটা খুলে ফেলে। পরী চোখ বড় বড় করে বলে, কি করছো? দেখোই না কি করি। তুর্য শাড়িটা নিয়ে পুনরায় পরীকে পরিয়ে দেয়। শাড়ি পরানো শেষে আয়নার সামনে দাঁড় করিয়ে বলে, দেখো তো এই বেককল গর্দব ঠিকমতো শাড়ি পরাতে পেরেছে নাকি? পরী তুরার গলা জড়িয়ে ধরে বলে, খুব সুন্দর পেরেছে। তুর্য পরীর কোমরে চেপে ধরে আরেকটু কাছে এনে বলে, স্বামী নামক এই ভিলেন শুধু বস্ত্রহরণই করে না, বরং বস্ত্র পরিয়েও দিতে পারে। পরী তুরোর পায়ের উপর পা রেখে একটু উঁচু হয়ে তুরোর নাকে নাক ঘষে বলে, উহু, ভিলেন না। তাহলে কি? পরী এবার বাম চোখ মেরে গানের কলিটা বলে, তুই আমার হিরো, তুই আমার হিরো, বাকি সব জিরো। তুর্য হেসে পরীকে শক্ত করে জড়িয়ে ধরে। নিজের জিনিসপত্র সব গুছিয়ে নিচ্ছে পরী। এখন থেকে তুর্যদের বাড়িতেই থাকবে। যদিও পরী প্রথমে আপত্তি করেছিল, কিন্তু তুর্য বলেছে প্রতি বৃহস্পতিবার এই বাড়িতে নিয়ে আসবে, আর শুক্রবার বিকেলে আবার নিয়ে যাবে। নাহিদা বেগমও অনেক বুঝিয়ে শুনিয়ে রাজি করিয়েছে। তুর্য পরীদের ফ্ল্যাটে এসে নিশাতকে জিজ্ঞেস করে, তোমার আপু কোথায়? আপু তো রুমে। আচ্ছা। তুর্য এবার পরীর রুমে যায়। পরী তখন কাপড় গোছাচ্ছিল। তুর্য বলে, পরী নিচে চলো। কেন? আগে চলো তো। তুর্য এক প্রকার প্রায় পরীর হাত ধরে টেনেই ওদের ফ্ল্যাটে চলে যায়। ড্রয়িং রুমে গিয়ে বেশ অবাক হয় পরী।
ওর বড় বোন এসেছে, সাথে নিহালও আছে। আরও বেশি অবাক হয় নিহালের সাথে ওই মেয়েটাকে দেখে। যেদিন রাস্তায় মেয়েটা ও তার বাবাকে অপমান করেছি নিহাল ও তার লোকজন। পরীর বড় বোন পিঙ্কি এসে পরীকে জড়িয়ে ধরে। পরীর হুঁশ ফিরে তখন। কতগুলো দিন পর বোনের সাথে দেখা। সেই যে বাবা মরার পর একবার দেখা হয়েছিল আর আজ দেখা হলো। দুজনের চোখেই পানি টলমল করছে। পরী বলে, আমাকে দেখতে ইচ্ছে হলো তোর? রাগ করিস না আমার লক্ষ্মী বোন। আমার শ্বশুরবাড়ির কথা সবই তো জানিস তুই। বাদ দে এসব। দুলাভাই কোথায়? আর পুচকুটা কোথায়? বাবু কান্না করছিল তাই ওকে নিয়ে দোকানে গেছে। ওহ, ওই লোকটা কেন এসেছে? পিঙ্কি পরীর চোখ লক্ষ্য করে পেছনে তাকায়। পরী নিহালকে উদ্দেশ্য করে কথাটা বলেছে। পিঙ্কি বলে, পরী আমার কথা শোন। এখানে উল্টাপাল্টা কিছু বলিস না। কি কথা শুনব আমি? কেন নিয়ে এসেছিস তাকে? নিহাল মাথা নিচু করে বসে আছে। নিহালের পাশে বসে থাকা মেয়েটা নিহালের হাত ধরে পরীর সামনে নিয়ে আসে। মেয়েটা বলে, আমায় চিনেছ? হু, কিন্তু তুমি এখানে কেন? পরী সেদিনের ঘটনার পর তোমার ভাই আমার কাছে মাফ চায়। শুধু আমার কাছেই না, আমার বাবার কাছেও মাফ চায়। সব খারাপ কাজ ছেড়ে দিয়ে আমায় বিয়ে করতে চায়। তার পরিবর্তনের কারণ শুধু আমিই ছিলাম না, বরং তুমিও ছিলে। পরবর্তীতে আমার পরিবার রাজি হলে আমরা বিয়ে করি। তোমার ভাই সবসময় শুধু তোমার কথা বলতো আর কাঁদত। অনুতপ্ত হতো প্রতিনিয়ত। তোমার ভাইকে কি মাফ করা যায় না? পাশের রুম থেকে নাহিদা বেগম এসে বলেন, ওকে ক্ষমা করে দে মা। তুমি এখানে? ভাইয়া আগেই তোমার সাথে দেখা করেছে। আমি কি করব বল? আমি তো মা। সন্তান হাজার অন্যায় করলেও মা মুখ ঘুরিয়ে থাকতে পারে না। ও যখন আমার পা ধরে কেঁদে মাফ চাইল তখন আমিও মুখ ঘুরিয়ে নিতে পারিনি। তুর্য পরীর কাঁধ ধরে বলে, মানুষ মাত্রই তো ভুল পড়ি। যে ভুল হয়ে গেছে সেটা তো আর সংশোধন করা সম্ভব না। কিন্তু এখন যখন নিজেকে সে শুধরিয়ে নিয়েছে তখন তোমার উচিত তাকে ক্ষমা করে দেওয়া। কি করে ক্ষমা করব বলো তো? পরবর্তীতে যে এই লোকটা মায়ের সাথেও একই কাজ করবে না তার কি গ্যারান্টি আছে? নিহাল মেঝেতে বসে পরীর পা পেঁচিয়ে ধরে বলে, আমায় একটা সুযোগ দে না বোন। আমি তোদের জন্য সব ছেড়ে দিয়েছি। আমার ভুল আমি বুঝতে পেরেছি। আমাকে একটা সুযোগ দে ভালোভাবে বাঁচার। আমি তোদের সবাইকে নিয়ে ভালোভাবে বাঁচতে চাই বোন। পরীর চোখে পানি আসলেও তা মাটিতে পড়তে দেয় না। নিহালকে তুলে বলে, মনের ভেতর যে দাগ হয়ে গেছে সেই দাগ তুলে ফেলা কঠিন। তবে আমি তোমাকে একটা সুযোগ দিতে চাই। কিন্তু তুমি যদি একই ভুল আবারও করো কখনো, তাহলে সেদিন থেকেই তুমি আমার কাছে মৃত হয়ে যাবে। নিহাল চোখের পানি মুছে পরীকে জড়িয়ে ধরে। সবাই এবার কেঁদে ফেলে। নিহাল কাঁদতে কাঁদতে বলে, আর কোনো ভুল হবে না রে। সব মানবিমান শেষ হওয়ার উপলক্ষে মামা সবার খাওয়ার ব্যবস্থা করেন। অনেক সময় পর সবাই একসাথে সময় কাটাচ্ছে। পরিবারের মানুষজন আবার একসাথে হয়েছে। বিকেলের দিকে পরীকে বিদায় দেওয়া হয়। যাওয়ার কালে সবার চোখেই ছিল পানি। নিশাত কেঁদেছে সবচেয়ে বেশি। পরীকে জড়িয়ে ধরে কেঁদে বলেছে, আপুরে তোরে খুব মিস করব। আমায় ভুলে যাবি না তো? পরী নিশাতের কপালে চুমু খেয়ে বলেছে, না সোনা, আমার কলিজাকে আমি কিভাবে ভুলব?
স্কুল থেকে ছুটি পেলেই আমার কাছে চলে আসবি। আর আমি তো প্রতি সপ্তাহে আসবই। পরী মাকে জড়িয়ে ধরে বলেছে, তুমি কিন্তু একদম চিন্তা করবে না। সময় মতো ওষুধ খাবে, নানুর খেয়াল রাখবে। নাহিদা বেগম কেঁদে বলেছেন, রাখবো মা, তুইও তোর খেয়াল রাখবি, সবার সাথে মিলেমিশে থাকবি। পরী নানুকে বলে, নানু তুমিও চলো না আমার সাথে। নানু পরীর মাথায় হাত বুলিয়ে বলেছে, না রে নানু ভাই, আমি যাইয়া তোর সতীন হইতে পারুম না। আমি গেলে তোর নায়ক পড়ে তোরে চিনবি না। পরী এবার হেসে ফেলে, নানুর হাত জড়িয়ে চুমু খায়। পরী নিহালের উদ্দেশ্যে বলে, তোর হাতে আমার পরিবারের দায়িত্ব দিয়ে গেলাম। বলতে পারিস আমানত। আমানতের খেয়ান্ত করিস না। সবাইকে ভালোবেসে পাশে থাকিস। থাকবো রে পাগলি। পরী ওর ভাবিকে বলে, তোমার নামটাই তো জানা হলো না। হাসি, তোমার কাছে আমার ভাইয়ের দায়িত্ব দিয়ে গেলাম। সব সময় ভালোবেসে ওর পাশে থেকো। সকল খারাপ কাজ থেকে ওকে দূরে রেখো। পারবে তো? হাসি মৃদু হেসে বলে, পারব। পরী এবার মামাকে জড়িয়ে ধরে, বলে, তোমার জন্যই বোধ হয় তুরোর আর আমার এক হওয়া হলো মামা। সূর্য আমায় সব বলেছে। সেজান আর তোমার অবদান আমি ভুলব না। মামা পরীর মাথায় হাত বুলিয়ে বলেছে, পাগলি মেয়ে আমার। মেয়ের জন্য এতটুকু করব না তো কার জন্য করব? লাভ ইউ মামু। লাভ ইউ টু মাই ডটার। গাড়িতে বসে সবাই অপেক্ষা করছিল। তুর্য সবার সাথে কুশল বিনিময় ও কদমবুসি করে পরীকে নিয়ে গাড়িতে ওঠে। পরী গাড়ির জানালা দিয়ে মাথা বের করে সবাইকে হাত নাড়িয়ে বিদায় দেয়। গাড়ি চলতে থাকে তার আপনগতিতে। তুর্য শক্ত করে পরীর হাত চেপে ধরে রেখেছে। গাড়ি যখন বাড়ির সামনে থামে তখন পরী অবাক হয়ে যায়। বিশাল আলিশান বাড়ি তুর্যদের। এই বাড়ি রেখে এতটা দিন সবাই ছোট্ট ফ্ল্যাটটাতে থেকেছে। ওদের মন অনেক পরিষ্কার, সেটা স্বীকার করতেই হবে। করো মধ্যে বিন্দু পরিমাণ অহংকার নেই। বাড়িতে ঢুকে তাহমিনা বেগম বলেন, তুর্য তুই পরীকে রুমে নিয়ে যা। দুজনই ফ্রেশ হয়ে নিচে আয়। আমি খাওয়ার ব্যবস্থা করছি। তুরোর রুমে গিয়ে আরেক দফা অবাক হয় পরী। অনেক পরিপাটি করে সাজানো তুরোর রুম। বিছানার পাশেই রয়েছে গিটার। তুর্য যেই সুন্দর গান গায় তাতে গিটার থাকা অস্বাভাবিক কিছু না, বরং রাতে গান শোনা যাবে। পরী আগে ফ্রেশ হয়ে কিচেনে যায়। তাহমিনা বেগম রান্না করছিলেন। পরীকে দেখে বলেন, এ কি তুমি রান্নাঘরে কেন? আমার বারণ আছে রান্নাঘরে আসা। আরে না, সেটা বলিনি। মাত্রই গোসল করলে, এখন রান্নাঘরে আবার ঘেমে যাবে। কোনো সমস্যা নেই, প্রয়োজনে আবার গোসল করব। এখন বলেন কি সাহায্য করব আপনাকে? কোনো সাহায্য করতে হবে না, শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখ। তা কি করে হয়? আমি বরং তরকারি কেটে দেই, আপনি রান্না করুন। তাহমিনা বেগম হেসে বলেন, আচ্ছা ঠিক আছে, কাল থেকে আর আমাদের রান্না করতে হবে না। এই কয়দিন কেউ বাড়িতে ছিল না বলে কাজের লোকদের ছুটি দিয়েছিলাম। কাল থেকে সবাই আসবে। কিন্তু সকালের রান্নাটা আমি করতে চাই মা। বাড়ির বউ হয়ে রান্না করব না তা কি করে হয়? কে বলল তুমি এই বাড়ির বউ? তাহমিনা বেগমের কথা শুনে পরী অবাক হয়ে যায়। এটা কি বলছেন উনি? পরীকে ঘাবড়ে যেতে দেখে উনি শব্দ করে হেসে বলেন, তোমাকে দেখতে এখন দারুণ লাগছে।
হাসি থামিয়ে আবার বলেন, তুমি এই বাড়ির বউ না, এই বাড়ির মেয়ে। পরী হাঁফ ছেড়ে বাঁচল। বলল, আমি মা হতে পারবো না জেনেও আমায় মেনে নিলেন, তাও আবার নিজের মেয়ের মতোই। এবার যেন উনার মুখটা একটু মলিন হল। বলল, এখানে তো তোমার কোনো দোষ নেই, কিছু করারও নেই তোমার, যা হওয়ার তা হবেই। তাছাড়া সেজান আছে তো, তুমি তো ওকে মায়ের থেকে কম ভালোবাসো না। পরী তরকারি কাটতে কাটতে বলে, একটা কথা বলবো মা? বলো। আপনারা একটা সত্যি জানেন না এখনো। কি সত্যি? আমি মা হতে পারবো। তিনি অবাক হয়ে বলেন, সত্যি বলছো তুমি? হুম। খুশিতে আত্মহারা হয়ে তিনি বলেন, আল্লাহ, এইটা কি শোনালে তুমি আমায়? তুর্য জানে? না, এখনো বলিনি। সময়, সুযোগ বুঝে বলবো। শাশুড়ি হেসে বলে, বুঝি বুঝি, সারপ্রাইজ দেবে তাই না? পরী লজ্জায় মাথা নুয়ে ফেলে। তিনি বলেন, তাহলে সেদিন যে বলেছিলে তুমি মা হতে পারবে না, সব ছিল আমার খালার চক্রান্ত। তিনি এই মিথ্যাটা রটিয়েছে। মানুষ কত জঘন্য হয়েছি। বাদ দেন মা, তার কথা তুলে আমাদের ভালো মুহূর্তগুলো নষ্ট করতে চাই না। রাতে সবাই একসাথে ডিনার করতে বসে। পরী সেজানকে কোলে নিয়ে খাইয়ে দিচ্ছে। খেতে খেতে তুর্য বলে, তোমার আর চাকরি করার দরকার নেই, এখন থেকে নিয়মিত ভার্সিটিতে যাবে। মাস্টার্স কমপ্লিট হওয়ার পর যদি চাকরি করতে চাও তাহলে করতে পারো। তুরোর বাবা বলেন, তুরোর সাথে আমি একমত, কিন্তু বাবা, আমি নিজের একটা পরিচয় করতে চাই। তাহমিনা বেগম বলেন, সেটা তো মাস্টার্স কমপ্লিট করার পরও করতে পারবে। এখন তোমার পড়াশোনায় মনোযোগ দেওয়া উচিত। তুমি আবার ভেবো না আমরা তোমার স্বাধীনতা কেড়ে নিচ্ছি। আমরা চাচ্ছি তুমি শক্তপোক্ত হয়ে প্রতিষ্ঠিত হও। এখন তো তোমার ভাই আছেই তোমার মা আর ভাইকে দেখার জন্য, আর তুরও আছে। তুমি যেমন এই বাড়ির মেয়ে, তেমনি তুরও ওই বাড়ির ছেলে। তুর্যরও এখন থেকে দুটো পরিবার আর তোমারও। দুই পরিবারের সমস্যাই তোমরা দেখবে। আমরা আর কত সামলাবো? এখন থেকে সব দায়িত্ব তো তোমাদেরই পালন করতে হবে। পরী কি বলবে বুঝতে পারছে না। কখনো যে পরী এত সুখের দেখা পাবে এটা কল্পনায়ও ভাবেনি। আল্লাহর কাছে হাজার শুকরিয়া আদায় করছে পরী। রাতে ঘুমানোর সময় সেজানকে নিজের কাছে নিয়ে যায় তাহমিনা বেগম। হয়তো তুর্য আর পরীকে একান্ত সময় দেওয়ার জন্যই। রুমে ঢোকার আগে তরি পথ আটকে বলে, টাকা না দিলেও ভেতরে ঢুকতে দেব না। তুর্য বলে, কিসের টাকা? সেটা ভেতরে গেলেই দেখতে পাবে। কোনো টাকা নাই, যা ভাগ। দেখো না ভাবি, ভাইয়া কেমন কিপটামি করে। পরী বলে, তুমি এমন কিপটা হলে কবে থেকে? দেখি ওয়ালেট দাও তাড়াতাড়ি। ওর সাথে সাথে তুমিও বাচ্চা হলে নাকি? কথা না বলে ওয়ালেট দাও। তুর্য পরীর হাতে ওয়ালেটটা দেয়। পরী তরির হাতে ওয়ালেট দিয়ে বলে, পুরো ওয়ালেটই তোমার যাও। তুর্য বলে, আরে কি করছো? তরি ওয়ালেট থেকে 1000 টাকার 3টা নোট নিয়ে বলে, এত লাগবে না ভাবি, 3000ই অনেক। ওয়ালেট তুরোর হাতে দিয়ে ভেঙচি কেটে বলে, ভাবির মতো একটু উদার হতে শেখ। তুর্য দৌড়ানি দিতেই তরি দৌড়ে পালিয়ে যায়। পরী আর তুর্য হেসে রুমে ঢুকে। পুরো রুম অন্ধকার। তুর্য বলে,
পাজিটা রুম অন্ধকার করে 3000 টাকা মেরে দিল। তুর্য হাতিয়ে হাতিয়ে রুমের লাইট অন করল। লাইট অন করতেই দুজনের চোখ ছানাবড়া। পুরো খাট ফুল দিয়ে সাজিয়েছে। এতটুকু সময়েই কি সুন্দর করে সাজিয়েছে। ফুলের গন্ধে ঘর ভরে গেছে। তুর্য পেছনে থেকে পরীকে জড়িয়ে ধরে বলে, চলো ফুলসজ্জাটা সেরে ফেলি। মুখে ব্রেক নেই? এত ব্রেক কষলে ভালোবাসায় ঘাটতি হবে। হপ। তুমি হপ। একটা কথা বলবো। এখন কোনো কথা শুনব না। ভালো কথা। না, কোনো কথাই না। তুর্য পরীকে পাজা কোলে নিতেই পরী তুরোর গলা জড়িয়ে ধরে। কানে ফিসফিস করে বলে, একটা সত্যি কথা বলি। সম্পূর্ণ কথাটা কাল খুলে বলবো। আমি মা হতে পারব। শেষের কথা শুনে তুর্য অবাক হয়ে যায়। সেই সাথে খুশিতে চোখ দুটো খুশিতে চিকচিক করে ওঠে। সত্যি বলছো? আমি বাবা হতে পারব? পরী লজ্জামাখা মুখে বলে, হুম। খুশিতে ভালোবাসার পরশ দেয় পরীর কপালে। ভালোবাসায় মেতে উঠে দুজন। সকালে অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছে তুর্য। পরী সেজানকে কোলে নিয়ে রুমে এসে বলে, আজ আসবে কখন? কেন আমায় ছাড়া থাকতে কষ্ট হয়? কচু। তুর্য হাসে। সেজানকে চুমু খেয়ে বলে, তাড়াতাড়ি ফিরব। সেজানের চোখের উপর হাত রেখে পরীর গালে চুমু খেয়ে বলে, টাটা। পরী তুরোর কাণ্ডে হেসে ফেলে। আল্লাহ হাফেজ। সেজানও হাত নাড়িয়ে তুর্যকে টাটা দেয়। সকালটা কাটালো শাশুড়ির সাথে গল্প করতে করতে। তুর্য, শ্বশুর, তরি ওরা বাসায় নেই। গল্প করতে করতেই সেজান আবার ঘুমিয়ে যায়। সেজানকে শুয়ে দিয়ে এসে কিচেনে যায়। কোমরে শাড়ির আঁচল গুজে দুপুরের রান্না বসায়। তাহমিনা বেগম এতবার না করার পরও শোনেনি। মাত্র ভাত বসিয়েছে তখনই ড্রয়িং রুম থেকে শাশুড়ির ডাক আসে। পরী তার কাছে যেতেই তিনি বলেন, ফ্রেশ হয়ে অফিসে যাও তো। কেন মা? কোনো সমস্যা? না। তুর্য যেতে বলল। ওহহ, ঠিক আছে। পরী ফ্রেশ হয়ে অফিসে চলে গেল। তুরোর কেবিনে গিয়ে জিজ্ঞেস করে, হঠাৎ অফিসে আসতে বললে যে? তুর্য পরীর কথার উত্তর না দিয়ে পিএকে ডেকে বলে, ওয়েটিং রুমে যে অপেক্ষা করছে তাকে ভেতরে পাঠান। ওকে স্যার। প্রায় মিনিট 5 মধ্যে একজন মহিলা কান্নারত অবস্থায় ভেতরে ঢোকে। তাকে চিনতে কষ্ট হয় না পরীর। ইনিই জয়ের মা। উনি কাঁদতে কাঁদতে পরীর পা ধরে বলেন, আমায় সাহায্য কর মা। তুই ছাড়া আর কেউ নেই আমাকে সাহায্য করার। পরীর মনে পড়ে সেই দিনের কথা। পরী বলেছিল এমন না হয় একদিন পরীর পায়ে ধরতে হয় তার। সেই দিনটা যে এত তাড়াতাড়ি আসবে সেটা তো ভাবেনি পরী। পরী জিজ্ঞেস করে, কি হয়েছে? তিনি কাঁদতে কাঁদতেই বলেন, তোর খালুর কিডনি নষ্ট হওয়ায় বাড়ি বন্ধক রেখেছিলাম। জমি বিক্রি করেও টাকা শোধ করতে পারছি না। জয়ও আমাদের সাথে কোনো যোগাযোগ রাখেনি যে ওর কাছে চাইব। এইদিকে এখনো তোর খালু হাসপাতালে। টাকার অভাবে হাসপাতালের সব বিল পরিশোধ করতে পারিনি। এখন আমি কি করতে পারি? এমনভাবে বলিস না রে মা। আমি অন্যায় করছি জানি। আমায় মাফ করে দে মা। সাহায্য কর আমায়। পরী তুরোর দিকে তাকায়। তুর্য একটা চেক পরীর দিকে এগিয়ে দেয়। পরী জিজ্ঞাসু দৃষ্টিতে তুরোর দিকে তাকায়। তুর্য চোখের ইশারায় বলে, পরে বলছি। পরী বলে, তোমাকে তো আমি কোনোদিনও ক্ষমা করতে পারবো না খালা।
তবে খালুর উপর আমার কোনো রাগ নেই। তোমাকে সাহায্য করার মতো ক্ষমতাও আমার নেই। তবে আমার জীবনে এমন একজন মানুষকে পেয়েছি যাকে পেয়ে আমি ধন্য। আমি না পারলেও সে তোমায় টাকা দিয়ে সাহায্য করছে। অথচ এই টাকার জন্যই তুমি কি পরিমাণ নাটকই না করেছিলে। দেখলে তো প্রকৃতি কিভাবে তার প্রতিশোধ নেয়। এই চেকে 1,00,000 টাকার অ্যামাউন্ট আছে। এটাতে হয়তো তুমি তোমার বাড়ি ফিরিয়ে আনতে পারবে না, তবে খালুকে হাসপাতাল থেকে আনতে পারবে। অহংকার পতনের মূল, এটা তোমার বোঝা উচিত। গরিবরাও মানুষ, এটা তোমার বোঝা উচিত। সময় সবার একরকম যায় না, এটাও তোমার জানা দরকার। এই চেকটা নিয়ে এখন তুমি আসতে পারো। তিনি চেকটা নিয়ে হাত জোড় করে বলেন, পারলে মাফ করে দিস আমাকে। কাঁদতে কাঁদতেই তুরোর কেবিন থেকে বেরিয়ে যায়। তুর্য এসে পরীর হাত ধরে হাতের পিঠে চুমু খায়, বলে, অতীতকে চিরতরে মুছে ফেলো। চাইলেও হয়তো সব ভুলে যাওয়া সম্ভব না, কিন্তু চাইলেই ভালো থাকা সম্ভব। তোমাকে নিয়ে আমি ভালো থাকতে চাই পরী। পরী তুর্যকে জড়িয়ে ধরে বলে, হয়তো কোনো পুণ্যর ফল হিসেবেই তোমাকে পেয়েছি। ভালোবাসি তোমায়। সারা জীবন এভাবেই ভালোবাসব। তুমি শুধু আমার পাশে থেকো। আমিও ভালোবাসি আমার তুমিকে। পাশে থাকব প্রতিটা সেকেন্ড। সমাপ্ত।